আজকে যেমন এই মাধ্যমকে বিজয়ের কাজে লাগানো গিয়েছে, বিজয়কে সংরক্ষণ করার কাজে কিন্তু এটাকে পরিপূর্ণভাবে আবার ব্যবহার করতে হবে। কেননা যারা এটাকে নস্যাৎ করতে চাইবে তাদেরও কিন্তু এই মাধ্যমকে ব্যবহার করার ক্ষমতা আছে। তাহলে এটা ভুললে চলবে না যে এই ক্ষমতার যে একটা দৈত্যের ক্ষমতা, এখন কিন্তু সঙ্গত কারণেই যারা রাষ্ট্র সমাজ গড়ার দায়িত্বে থাকবেন, এর বাইরে থেকে যারা তখন এই দৈত্যকে ব্যবহার করবে, তখন তারাও কিন্তু একই রকম একটা দৈত্যকে ব্যবহার করবে। ফলে মাধ্যমটা একই, কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু সম্পূর্ণই একটা বিপরীত জায়গা থেকে আসবে, নতুন জায়গা থেকে আসবে। আমি একজন গণমাধ্যমের সচেতন পাঠক, শ্রোতা, দর্শক, সেই বিবেচনা থেকেই আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত গণমাধ্যম যারা পরিচালনা করেন, যারা নিয়ন্ত্রণ করেন এবং যারা এটাকে দেশ জাতি জনগণের কাজে লাগাতে চান, তাদের কাছে আমার এই বিনীত অনুভূতি, উপলব্ধি এবং আমার এই লেসন পৌঁছে দেওয়া দরকার। সে সুযোগ আমি আজকে পেলাম। আমি পরিশেষে আবারও ধন্যবাদ জানাই, আশীর্বাদ জানাই নাগরিক টিভিকে। নাগরিক টিভি ভবিষ্যতের যে চ্যালেঞ্জ, সে ব্যাপারেও সঠিকভাবে দায়িত্ব পালন করবে, যেমন করেছে গণ আন্দোলনে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব জহিরুদ্দিন স্বপন। তো আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই যে আমাদের আজকের এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব গয়েশ্বর চন্দ্র রায়, তারও উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি কিছুক্ষণ আগে আমাদের নাগরিক টিভির সিইও জনাব টিটুর রহমানকে জানিয়েছেন যে তার স্ত্রী এই মুহূর্তে গুরুতর অসুস্থ, সে কারণে তিনি অনুষ্ঠানে আসতে পারছেন না। তো আমরা তার স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি। তো এই পর্যায়ে আমি বক্তব্য রাখতে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাগরিক টিভি কানাডা কর্তৃক আয়োজিত বাংলাদেশে জাস্ট বিসাইড বাই রেসিডেন্স, এখান থেকে 50 গজের ভিতরে আমার বাসা। স্বপন ভাই খুব কাছে থাকে, অনেকেই খুব কাছে থাকে। আজকে আমাদের এই বাসার পাশে বসে এই ডিনার নাইটে দাওয়াত পেয়ে সত্যি আমি আনন্দিত। বিশেষ করে সাকিব এবং টিটু ভাইকে আমি সামনে এই প্রথম দেখলাম, অনলাইনে হাজারবার দেখেছি। সো যারা আমরা এই 5ই আগস্ট যে ঘটেছে, আবাবিল পাখিরা এসে ছাত্র জনতা, আবহাওয়ার মানুষ, বাংলাদেশের প্রতিটি নাগরিক, শুধু ফ্যাসিস্ট এবং তাদের দোসর ব্যতীত যারা আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি, এই বিপ্লব ঘটিয়েছি, তার দাবিদার এবং ভাগিদার আপনারাও। আপনারা কানাডা বসে যেভাবে বাংলাদেশের নির্যাতন, বাংলাদেশের অপশাসন, দুঃশাসন, মাফিয়াতন্ত্র, লুটেরাদের পক্ষে ভয়েস রেইজ করেছেন, তথ্য তুলে ধরেছেন, এটা এদেশের মানুষকে আন্দোলিত করেছে, উৎসাহিত করেছে। আমরা যারা বাংলাদেশে বসে কথা বলতাম, আমরা সত্যিকারে ভয়ে থাকতাম। রাত 12টার সময় যদি কেউ এসে কড়া নাড়ত, বেল দিত, মনে হতো যে এই পুলিশ আসছে। তো ভাবতাম আসুক। তো বিশেষ করে সাকিব যে স্পেশাল এপিসোডগুলো করত, সে এত দূরে থেকে যে তথ্য কালেকশন করত, ইটস রিয়েলি ইনক্রেডিবল। যদিও তথ্য আমি মনে করি 80% সত্য, এরপরও সে যে ব্যক্তিগত যে লুটেরা তন্ত্র, যাদের চরিত্রগুলা তুলে ধরেছে, এগুলা আমাদেরকে অনেকটাই তথ্য দিয়েছে এবং এই দুর্বৃত্তদের এক ধরনের একটা চেক অ্যান্ড ব্যালেন্স হিসেবে কাজ করেছে। আমরা একসাথে ফাইট করছিলাম মনিয়া হত্যাকাণ্ডের যে প্রধান আসামি অ্যালেস্ট, তার বিরুদ্ধে। এবং আমাদের মনে আছে অনেকগুলো কথা আমরা খুব মজা করে বলতাম যে বসুন্ধরা শাহ আলম সাহেব 2 জন নাতি হারিয়েছে। কিভাবে? যে মুনিয়া 3 সপ্তাহের গর্ভবতী ছিল। এটা পোস্টমর্টেম রিপোর্টে আছে, তদন্তের রিপোর্টে আছে। তো আমরা ফান করে বলতাম, এখানে একজন ভদ্র মহিলা দেখছি, আরো অনেক কথা আমরা বলেছি যেটা সত্যি সত্য তথ্যের সাথে হাস্য রসের উদ্বেগ করেছে। তো এইগুলো অনেক মানুষ দেখেছে। অনেকের আকর্ষণ আছে যে মনিয়ার মামলাটা কি হলো। মনিয়ার মামলাটা
পিবিআই তদন্তের মাধ্যমে তারা একটা ফাইনাল রিপোর্ট দিয়েছিল এবং আমরা একটা নারাজি পিটিশন দিয়েছিলাম। তো ফাইনাল রিপোর্ট গ্রহণ করে ফেসিজমের পতনের আগে এবং আমাদের নারাজিও রিজেক্ট করে আমরা সেইটার বিরুদ্ধে আপিল করেছি। আপিল জানুয়ারি মাসে, আমরা ডিসেম্বরে শুনানি করতে পারি নাই, মামলাটা রেডি হয়নি। তো জানুয়ারি মাসে নিশ্চয়ই আমরা চেষ্টা করব এবং আমি আশাবাদী যে এইটা পুরো তদন্তে যাবে। আমি এখানে জাতীয়তাবাদীর যারা ভ্যানগার্ড নেতা রয়েছেন, আমি নিজেও জাতীয়তাবাদী সৈনিক। আমি আশা করব যে এই বসুন্ধরা গ্রুপ যে সাব্বির হত্যাকাণ্ডটা যেভাবে ম্যানিপুলেটেড করেছিল, সেইখানে 30 কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছিল, অনেকে বলে 100 কোটি টাকার, সেই 30 কোটি টাকার ঘুষ লেনদেনের মামলাটা এখনো বহাল রয়েছে হাইকোর্টে। যাতে এই মুনিয়ের হত্যাকাণ্ড ম্যানেজ না করতে পারে, আমাদের দেখাতে হবে যে আমরা ক্রিমিনাল যেই হোক তাকে বিচারের আওতায় আনতে পারি। আজকে একটা কথা সবসময় সামনে আসে, ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু এভরিহোয়ার। সো একটা কথা আমাদের সবার মনে রাখতে হবে যে সেনাবাহিনীতে যে সৈনিকটা বসে রয়েছে, অথবা অ্যাডমিনিস্ট্রেশনের যে জুনিয়র অফিসারটা বসে আছে, অথবা যে জুনিয়র টিচার বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে, সে যদি দেখে যে ওইখানে বসুন্ধরা অর টু দ্যাট এক্সটেন্ট টু এনি বিজনেস হাউস কোন নেতাকে ম্যানেজ করতে পারে, সেটা সত্য হতে পারে, মিথ্যে হতে পারে, বাট পারসেপশন ম্যাটার্স। পারসেপশন ইজ অলওয়েজ স্ট্রঙ্গার দ্যান দ্য রিয়ালিটি। ওইটা যে এই বাকি সবাইকে এফেক্ট করে অ্যাডভার্সলি, তাদের মন বিদ্রোহাত্মক করে তোলে, এইটা আমাদের সবার রিয়েলাইজ করতে হবে। সেই জন্য যে বিজয় অর্জিত হয়েছে, বাংলাদেশে যে স্পেশাল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যে 50 বছরে 6 বার মিনিমাম 5 বার অভ্যুত্থান ঘটেছে, তার মানে জাতি গঠন হয়নি। যে জাতি গঠন করতে যে ধরনের নেতৃত্ব প্রয়োজন, প্রেসিডেন্ট জিয়া সেই লাইনে ছিলেন, কিন্তু তিনি বেশি দিন কন্টিনিউ করতে পারেননি। জাতি গঠন হয়নি বলে বুঝতে ব্যর্থ হয় যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার জন্য কেন গণতন্ত্র প্রয়োজন, কেন নেতৃত্ব প্রয়োজন, কেন দলীয় সিদ্ধান্ত প্রয়োজন। সেই জন্য ভবিষ্যতে এই যে 5 বার যে অভ্যুত্থান ঘটেছে সর্বশেষ 5ই আগস্ট, সেই থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে এমনভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে যাতে গণতন্ত্র সমুন্নত থাকে, সুশাসন ন্যায় বিচার সমুন্নত থাকে, তাহলে জাতি গঠন করা যাবে। সর্বশেষ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে পলিসি, সেটেল প্রিন্সিপাল টু কিপ দ্য স্টেট পিসফুল, সেইটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। তাহলেই আমরা সবাই ভালো থাকব এবং এই যে স্যাক্রিফাইস হয়েছে জুলাই এবং আগস্টে, সেইটা আমরা সত্যিকারে তাদের জীবনের মূল্যায়ন করতে পারবো। সর্বশেষে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব সরওয়ার হোসেনকে। তো এ পর্যায়ে আমি চাই যে আমাদের ইয়াং জেনারেশনের হয়ে যারা রাজনীতি করছেন এবং অনেক জনপ্রিয়তা পেয়েছেন, তাদের প্রতিনিধি হিসেবে একজনকে আমন্ত্রণ জানাতে চাই। এ পর্যায়ে আমি জাকপার সহসভাপতি রাশেদ প্রধানকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গেট টুগেদার অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার জন্য এই মঞ্চে বক্তব্য দেওয়া একটু কঠিন। আমরা আসলে রাজনৈতিক কর্মী, আমাদের জন্য প্রেস ক্লাব সহজ, পল্টন সহজ, শাহবাগের জায়গাটা সহজ, কিংবা যদি সোহরাওয়ার্দী উদ্যানের ওখানে যখন বক্তব্য দিই আমরা কর্মীরা, আমাদের জন্য ওই জায়গাগুলো অনেক সহজ। এরকম একটা সুন্দর পরিপাটি জায়গায় কথা বলার অভ্যাস আসলে আমাদের নাই। তো আমাদের জন্য জায়গাটা কঠিন, আমরা এইসব জায়গায় আসতেও পারি না, বলতেও পারি না। তো প্রথমেই ধন্যবাদ হচ্ছে টিটু ভাই এবং সাকিব ভাইকে, যে ওই যে রাজপথ থেকে 5 স্টার লেভেলে আমাদেরকে উঠায় আনার জন্য। থ্যাঙ্কস গোস টু ইউ। আর আমি মূলত যদিও এখানে দাওয়াত পেয়ে এসেছি টিটু ভাই এবং সাকিব ভাইয়ের কাছে, তারাই হোস্ট,
তারপরেও আমি মনে করি আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সকলের টিটো ভাই এবং সাকিব ভাইকে ধন্যবাদ দেওয়া উচিত যে তারা একটা দীর্ঘ সময় দেশের বাইরে থেকে যেই দায়িত্বটা আমাদের পালন করার কথা ছিল কিছু কিছু ক্ষেত্রে আমাদের চেয়েও বেশি তারা পালন করে ফেলেছে। তো থ্যাঙ্কস গোজ টু দেম। আমি সবার কাছে টিটু ভাই এবং সাকিব ভাইয়ের জন্য একটা জোরে করতালি আশা করছি। আসলে এখানে যেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, এই টিটু ভাই এবং সাকিব ভাই অথবা নাগরিক টিভি আয়োজনটা তাদের, কৃতজ্ঞতাও তাদের, ধন্যবাদটাও আজকে তারাই পাবেন, আমরা না। কারণ এই টিটো ভাই এবং সাকিব ভাই দীর্ঘ সময় দেশের বাইরে থেকে যেই দায়িত্বটা পালন করেছেন এবং এই সময়টাতে দীর্ঘ সময় তারা দেশে আসতে পারে নাই, তাদের নামে মামলা ছিল, তাদের পরিচিত পরিজন দেশে যারা অবস্থান করে তাদের উপর হামলা হয়েছিল, তারা থেমে যায় নাই, তারা তাদের দায়িত্ববোধ থেকে পিছপা হয় নাই, তারা তাদের দায়িত্বটা পালন করে গেছে। এই নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আমরা সকলেই টিটো ভাই এবং ভাইয়া যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের দায়িত্বটা পালন করেছেন ঠিক মতো। সাকিব ভাইয়ের অনুসন্ধানী যে রিপোর্টগুলো ছিল আমাদেরকে উদ্বুদ্ধ করত আন্দোলন সংগ্রামে আরো গভীরে যে রাজপথে থাকার জন্য। তাদের যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতাটা কোনো অংশে বিপ্লবের চেয়ে কম নয়। আমি আমার জায়গা থেকে মনে করি বাংলাদেশের মেইন স্ট্রিম জার্নালিজম যখন সত্য প্রকাশ করতে পারছিল না, সেই সময় নাগরিক টিভি এবং নাগরিক টিভির মতো আরো কিছু দেশের বাইরে থাকা চ্যানেল সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিল। অন্যান্য চ্যানেল অথবা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার এই চ্যানেলগুলোর সাথে নাগরিক টিভির একটা পার্থক্য আছে। এটা আমি টিটু ভাইকে মাঝে মাঝে গল্পে বলতাম যে আমার যে জিনিসটা খুব ভালো লাগতো। অন্যান্য চ্যানেলও দায়িত্ব নিয়েছিল, করে নাই তা না, কিন্তু সোশ্যাল মিডিয়ার ভিউয়ারশিপের একটা ব্যাপার আছে। ভিউয়ারশিপের জন্য, গোলমাল লাগায় দেওয়ার জন্য, উত্তেজনা সৃষ্টির জন্য বাকি চ্যানেলগুলো আমি দেখতাম যে দুই পক্ষের মানুষকে দাওয়াত দেওয়া হতো। নাগরিক টিভি একমাত্র চ্যানেল আমি মনে করি যারা জন্মলগ্ন থেকে কখনো ফ্যাসিস্ট শেখ হাসিনা অথবা তার দোসরদেরকে তাদের প্ল্যাটফর্মে দাওয়াতই দেয়নি। অর্থাৎ নাগরিক টিভি শুরু থেকে জাতীয়তাবাদকে ধারণ করে তাদের দায়িত্বটা পালন করে গেছে। এটা মনে রাখার মতো একটা বিষয় আমি মনে করি। এই কারণে আমি সবাইকে স্মরণ করিয়ে দিলাম। টিটো ভাই, সাকিব ভাই, নাগরিক টিভির অন্যান্য কলা কুশলী যারা ছিলেন তারা যেই দায়িত্বটা পালন করেছেন এবং প্রবাসী হিসাবেও তারা যে মুভমেন্টগুলো করেছেন সেটার কথাও স্মরণে রাখতে হবে। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমরা যখন রাজপথে, প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করতে হবে, শেখ হাসিনাকে চাপে ফেলতে হবে, এটার পিছনেও কিন্তু নাগরিক টিভির একটা বিশাল ভূমিকা আছে। অতএব তারাও এই যুদ্ধে আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। আজকের বাস্তবতায় টিটো ভাই, সাকিব ভাই, নাগরিক টিভির অন্যান্য সকল কলাকুশলী সহ আমি সবাইকে আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা দিতে চাই এবং সাথে সাথে বলতে চাই এবং স্মরণ করিয়ে দিতে চাই ৭১-এ আমরা যে বাংলাদেশ পেয়েছিলাম সেই বাংলাদেশে আমাদের মানচিত্র ছিল, লাল সবুজের পতাকা ছিল, স্বাধীনতা ছিল, কিন্তু সার্বভৌমত্ব ছিল না। আমরা এবারের গণ অভ্যুত্থানে ২৪-এ এসে সেই সার্বভৌমত্বের স্বাদ কিছুটা পেতে শুরু করেছি, কিন্তু তারপরে ষড়যন্ত্র কিন্তু চলমান এবং বহমান। আমি জানি না এই নতুন অন্তর্বর্তী সরকার আসার পরে এই সময় এসে কেন সাগর রুনি হত্যার মামলার যে জমাদানের কথা সেটা কেন পিছাতে হচ্ছে আমি জানি না। আমি জানি না যে এখনো আমরা কেন শাপলা চত্বরের গণহত্যার বিচার কার্য শুরু করতে পারছি না। কে বাধা দিচ্ছে, কোথা থেকে বাধা দিচ্ছে আমরা জানি না। আমরা জানি না যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে ঘুরে যাওয়ার পরে কেন অন্তর্বর্তীকালীন সরকার বললেন যে পিলখানার
যে দুটো মামলা আগে চলছিল সেটাই চলুক, নতুন দরকার নাই। আমাদের প্রতিবাদের মুখে একদিন পর তাদের আবার বলতে হলো 5-7 দিনের মতো নতুন কমিটি করে দেওয়া হচ্ছে। প্রতিবাদটা কেন করতে হচ্ছে? কে বাধা দিচ্ছে? এই ষড়যন্ত্রের জায়গাগুলো খুঁজে বের করতে হবে। নাগরিক টিভি যেভাবে আগে দায়িত্ব পালন করত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আগামীর বাংলাদেশের জন্য, ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য, আমার গণতন্ত্রকে পুনর্প্রতিষ্ঠা করার জন্য আমি নাগরিক টিভির আহ্বান জানাই, সাকিব ভাইকে আহ্বান জানাই, টিটু ভাইকে আহ্বান জানাই, আপনারা যে ভূমিকাটা পালন করেছেন আমৃত্যু এই ভূমিকাটাই পালন করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, কোন নির্দিষ্ট দলের হয়ে না করে সাংবাদিকতার যে সত্যতা তুলে আনা, যে বিপ্লবটা করা, ক্ষমতায় যেই থাকুক সত্যটা আপনারা যেভাবে তুলে এনেছেন একইভাবে সামনেও তুলে ধরবেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য কাজ করবেন। এইটুকু আশাবাদ আপনাদের কাছে রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে নাগরিক টিভি সকল কলাকুশলীকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব রাশেদ প্রধানকে। তো এ পর্যায়ে আমি চাই একটু স্মৃতিচারণ করতে অনেকটা, কারণ আপনারা যারা আমাকে নাগরিক টিভিতে দেখেছেন তারা হয়তো ভেবে থাকেন যে আমি এই গুরু গম্ভীর এই রাজনৈতিক বিষয় আশয় নিয়ে হয়তো সারা জীবন কাজ করেছি, বা হ্যাঁ এটা ঠিক, আমি রাজনৈতিকভাবে সচেতন ছিলাম সবসময়, কিন্তু আমার সাংবাদিকতার জায়গা কিন্তু আসলে এই রাজনৈতিক দিক কখনোই ছিল না। আমি মূলত সাংবাদিকতা করতাম বিনোদন বিটে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, তা আজকে সেটা আমি বলতে চাই। তো আমি ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট বা ডেইলি স্টার, সেখানে আমি এন্টারটেনমেন্ট পেজে আমি মূলত কাজ করতাম, এবং সেখানে কাজ করার সূত্র ধরে কিন্তু আমি তারকা জগতের অনেকের সাথে আমার পরিচয় হয়েছিল, কথাবার্তা হয়েছিল, অনেককে আমি চিনি জানি। এর মাঝে একজন ব্যক্তি যাকে আমি বিশেষভাবে আজকে একটু তার কথা বলতে চাই, না বললেই নয়, তিনি বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্ট জগতে তাকে অনেকে বলা হয় কিং অফ ইভেন্ট ম্যানেজমেন্ট, এবং আমার ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত পছন্দের একজন তারকা হচ্ছেন বলিউডের শাহরুখ খান, এটা বলতে দ্বিধা নেই। তো সেই শাহরুখ খানকে বাংলাদেশে এনে যিনি চমক দিয়েছিলেন সেই অন্তঃসবীজের কর্ণধার স্বপন চৌধুরীকে পর্যায়ে কিছু বলতে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এই পরিবেশে একটু আগে রাশেদ ভাই বললেন যেভাবে, ঠিক সেভাবেই আমি তো একেবারে অভ্যস্ত নই, শুধু বিনোদন কাজ করে গিয়েছি প্রায় 3 যুগ। আর সাকিব অনেক পছন্দ করে আমাকে, সেজন্যই আজকে একটু উপস্থাপন করেছে আমাকে। তো আপনারা দোয়া করবেন, আমরা যে স্বাধীনতা পেয়েছি নতুন ভাবে, এই স্বাধীনতা যেন আমরা সর্বক্ষেত্রেই ধরে রাখতে পারি, এবং আমরা স্বাধীনভাবে যে যে প্রতিষ্ঠান আছে, যেই সংগঠন আছে সেভাবে কাজ করে যেতে পারি। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে সবচেয়ে বেশি বিপর্যয় ছিল এবং ব্ল্যাক লিস্টের ব্যাপারগুলো ছিল, এগুলো যেন না হয়, এবং আমরা যারা বিনোদন কর্মী যে সকলকে স্বাধীনভাবে বিনোদন দিতে পারি। আমার জন্য দোয়া করবেন, এবং আমরা যেন আবার সবাই হাসি মুখে থাকতে পারি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। ধন্যবাদ জনাব স্বপন চৌধুরী। আমাকে কেউ কেউ হয়তো ভেবে থাকেন যে আমি খুব অ্যারোগেন্ট একজন মানুষ, এবং আসলেই তাই, কিছুটা ক্ষেত্রে আমি অ্যারোগেন্ট, মানে আমি সম্মান করার মতো মানুষ আসলে আশেপাশে আমাদের কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রের কথা বলছি, কর্মক্ষেত্রে মানে যারা বস, তাদেরকে সম্মান করার মতো অবস্থা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় না। আপনারা অনেকে যারা কাজ করেন তারা জানেন যে বসদেরকে সম্মানটা ভাবে অনেকে আমরা করি না, কাজের ক্ষেত্রে পরিবেশগুলো বৈরী থাকে। কিন্তু আজকে আমি এমন একজনের কথা বলতে চাই যিনি বস হিসেবে আমি মনে করি যে এরকম বস পাওয়া আসলে একটা ভাগ্যের ব্যাপার। এবং আমার সাংবাদিকতা ক্যারিয়ারের শুরুতেই, একদম শুরুতেই, মানে যেদিন থেকে আমি সাংবাদিকতা শুরু করলাম প্রথম দিন থেকে আমি যাকে পেয়েছি, আজও এখানে এসে আমি বলতে মানে আমার দ্বিধা নেই যে তিনি দ্য রিয়েল বস, এবং তার অনুপ্রেরণা না পেলে আসলে আমি নাজমুল সাকিব হয়ে উঠতে পারতাম না। তো আমি আমার বস, যার হাত ধরে আমার সাংবাদিকতার হাতে খড়ি, তাকে একটু এ পর্যায়ে কিছু বলার আমন্ত্রণ জানাচ্ছি, দ্য ইন্ডিপেন্ডেন্টের সৈয়দ মেহেদী মোয়েনকে।
আসসালামু আলাইকুম। এখানে সবার সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সাকিবকে অনেক ধন্যবাদ। সাকিব অত্যন্ত বিনয়ী একজন মানুষ, ভেরি হাম্বল ক্যারেক্টার। আসলে ওরকম অ্যারোগেন্সটা সে ক্ষেত্র বিশেষে দেখিয়ে থাকে। আমি প্রথম থেকে প্রায় 1.5 যুগ ধরে তাকে চিনি এবং তার সাথে কাজ করার ভিতরে একটা প্রচন্ড আনন্দ ছিল এবং তার ভিতরে শেখার আগ্রহ ছিল। এবং এটাও বলতে হবে যে সে যদিও আমার থেকে বয়সে অনেক ছোট, তার কাছেও আমি অনেক কিছু শিখেছি। তো আমি আর ওই স্মৃতিচারণের দিকে না যেয়ে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যখন নাগরিক টিভি দেখতাম ঢাকা থেকে, আমরা সাংবাদিক মহল একটা হতাশাব্যঞ্জক একটি পরিবেশের ভেতরে আমরা ছিলাম। আমাদের যারা সিনিয়র সাংবাদিক এবং সেলিব্রিটি সাংবাদিক তারা অনেকেই পদলেহনকারী ছিলেন গত সরকারের, পতিত স্বৈরাচারী সরকারের, এবং যারা জাতীয়তাবাদী চেতনা ধারণ করতেন তাদের অবস্থা খুবই নাজুক ছিল। তাদের অনেকেই চাকরি করতে পারেন নাই এবং বলতে গিয়ে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা শুধু নয়, অত্যাচারের শিকার হয়েছে। সেই সময় অবশ্যই সাকিব, টিটো ভাই, ওনাদের কথাবার্তা আমাদেরকে অনুপ্রাণিত রাখতো, উজ্জীবিত রাখতো। তা আমি আশা করি এই সুযোগটা পেয়েছি, যেহেতু একটা প্ল্যাটফর্ম পেয়েছি এবং অনেক গুণী এবং ত্যাগী নেতৃবৃন্দ এখানে রয়েছেন, তো ওনাদের কাছে একটা আহ্বান আমার থাকছে যে এই সুযোগটা নিচ্ছি আর কি, যে যখন নির্বাচিত সরকার আসবেন, আমরা তো সবাই ওয়েট করে আছি নির্বাচিত সরকার কখন আসেন। নির্বাচিত সরকার যখন আসবেন তখন যেন মিডিয়া স্বাধীনভাবে তার কাজকর্ম চালাতে পারে। অবশ্যই একটা বিদেশি শক্তির তল্পিবাহক হিসেবে নয়, দেশের শক্তি হিসেবে কাজ চালাতে পারেন, সেরকম ব্যবস্থা ওনারা করবেন। এবং তারা কোনো অবস্থাতেই যাতে পতিত স্বৈরাচারের দোষরদেরকে পুনর্বাসিত হওয়ার কোন রকম সুযোগ দেবেন না, সেটা আমাদের নির্বাচিত সরকারের প্রতি, যারাই নির্বাচিত হন, এবং আমরা ধারণা করতে পারি কারা আসছেন, তাদের কাছে আমাদের এরকম ইয়ে থাকবে, একটা আবেদন থাকলো। আমারও আসলে ঠিক বলার অভ্যাস তেমন নেই। আমি মূলত প্রেস গ্যালারিতে শোনার অভ্যাস বেশি, এবং ইন্টারভিউগুলো আসলে ছাপার অক্ষরে ছাপা হতো, যে ইন্টারভিউ নিয়েছি। সাকিবের প্রথম থেকে একটা ইন্টারভিউ এর প্রতি তার আগ্রহ ছিল। হ্যাঁ, বিভিন্ন সেলিব্রিটির খুব দ্রুত সে অ্যাক্সেস পেয়ে যেত। তার অনেক কোয়ালিটি ছিল যেগুলো রিফ্লেক্টেড হয়েছে যত বয়স বেড়েছে, তার যত ম্যাচুরিটি এসছে। হি ওয়াজ ম্যাচিওর অ্যাট দ্যাট টাইম অ্যাজ ওয়েল। আমি বললাম যেরকম আমি শিখতে পেরেছি অনেক কিছুই। বন্ধুবৎসল মানুষ, সাহসী মানুষও বলতে হবে। তার ফ্যামিলি আপনারা জানেন, তার বাবাকেও চিনেছি। তার বাবা, ওনাদের সাথে পারিবারিকভাবেও আমার পরিচয় আছে। তো ওনারা সবাই খুবই ভদ্র, বিনয়ী এবং একই সাথে সাহসের এবং উদ্যোগী মানুষ। তো আমার বক্তব্য আপনাদের কাছে কিছুটা খাপছাড়া মনে হলে আমি দুঃখিত। তো এভাবেই শেষ করতে চাই যে আমাদের আগামী নির্বাচিত সরকার দেশকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যাবেন, এবং যেই আন্দোলনের ফলে যে আমরা অর্জন, সেটা কোনো অবস্থাতেই যাতে আমরা হারিয়ে না ফেলি। বৃহৎ বিপ্লব বলে একটা কথা শোনা যায় প্রায় সময়, এটা যেন আর না হয়। এবং আমি আশা করবো, এখানে টিটো ভাই আছেন, সাকিব তো আছেই, তার সাথে কথাবার্তা হয়, তো ওনারাও এই ভূমিকাটা রাখবেন যে পতিত স্বৈরাচার যেন তারা আর মাথা তুলে না দাঁড়াতে পারে। এই জন্য নির্বাচিত সরকারের প্রতি সাথে তারা সহযোগিতামূলক আচরণ করবেন। এখানে আমরা সবাই কেউই আমরা চাই না সেই দুঃসহ 15-16 বছরের অবস্থায় ফিরে যাওয়ার মতো অবস্থায় যাতে আমরা না যাই। সাকিব এবং টিটো ভাই দুজনকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য। ভেরি কাইন্ড অফ দেম। থ্যাংক ইউ। খুদা হাফেজ। ধন্যবাদ সৈয়দ মেহেদী মোমেন। তো এ পর্যায়ে আমি একটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে 5 আগস্টের পরপরই কিন্তু বাংলাদেশ আবার আসার ইচ্ছা ছিল। তো কেন 4 মাস
পেরোবার পর আমি আসলাম, কেন আরো আগে আসতে পারলাম না সেটার একটা ব্যাখ্যা একটু দিতে চাই। আমি আসতে পারিনি কারণ আমার নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত ছিলাম। আমি ভাবছিলাম যে আমাকে আসলে কে নিরাপত্তা দিবে, আমার তো সার্বক্ষণিক নিরাপত্তা দরকার। কারণ আমি এমন সব রাঘব বোয়ালদের বিরুদ্ধে প্রতিবেদন করেছি, এদের অস্তিত্ব কিন্তু এখনো বিলীন হয়ে যায়নি। যেটা ব্যারিস্টার সরোয়ার একটু আগে বলছিলেন বহির্দস্যু বসুন্ধরা সম্পর্কে, এই বসুন্ধরা তো আপনারা জানেন এখনো তো তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়নি, বসুন্ধরা এখনো বহাল তবিয়তে আছে। তো এই বসুন্ধরার আনভির বা এরা তো এখনো মনে প্রাণে চায় যে নাজমুল সাকিবকে ধ্বংস করে দিলে তাহলে আর তো কেউ থাকলো না ওদের বিরুদ্ধে বলার মতো। কারণ আমি তো দুঃখ নিয়েই বলতে হয়, আর কোনো মিডিয়াকে তো দেখি না যে বসুন্ধরার বিরুদ্ধে কেউ লেখে বা বলে, সেভাবে তো দেখি না। সাম্প্রতিক সময়ে যদিও ইন্ডিপেন্ডেন্ট তারা একটু করছে, আর বাকি কাউকে আমি দেখি না, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। তো এখন আমার নিরাপত্তার কারণে আমি আসতে পারছিলাম না, কিন্তু এখন আসলাম কেন? এখন কেন আমি বসুন্ধরাকে আর কেয়ার করি না? অনলি বিকজ আমি একজনকে আমার ভাই হিসেবে মনে করি, এবং সেই ভাই 8টি বছর তিনি ওএসডি ছিলেন, এবং ওএসডি থাকার কারণে তিনি কিছুই করতে পারেনি। এবং আমি তাকে ঠাট্টা করে বলতাম যে আপনি তো এখন ধরা সাপ, আপনাকে দিয়ে কিছু হবে না, আপনি যেদিন গোকরা সাপ হবেন ওদিন আমি বাংলাদেশে আসবো। তো নতুন সরকার গঠন হওয়ার পরে তিনি আমাকে বললেন যে সাকিব তুমিই পারবা জায়গা মতো বলে আমাকে ওএসডিটা প্রত্যাহার করিয়ে আমি যাতে চাকরিতে পুনর্বহাল হতে পারি ব্যবস্থা করো। তা আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেছি, এবং অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে তিনি এখন বেশ ভালো একটি অবস্থানে আছেন। এবং আপনারা হয়তো যারা প্রবেশ করেছেন তারা দেখেছেন যে বাইরে সোয়াটের বেশ কিছু সদস্য ছিল যাদের তিনি নেতৃত্ব দিচ্ছেন, তারা আমাদের নিরাপত্তার দায়িত্বে আছেন। তো সে কারণে এবার বাংলাদেশে আসতে আমি আসলেই ভয় করিনি, এখনো ভয় করছি না। এবং আমাকে এই আশ্বস্ত করে যিনি বাংলাদেশে আসার পথটা সুগম করেছেন, আমি তার প্রতি আসলেই চিরকৃতজ্ঞ। তো আমি এই পর্যায়ে সেই বড় ভাই হিসেবে যাকে শ্রদ্ধা করি তাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে কিছু কথা বলবেন এখন মিস্টার আব্দুল্লাহ আরেফ। আচ্ছা, আপনার পদটা আমি ভুলে গিয়েছিলাম একটু। অ্যান্টি টেরোরিজম ইউনিটে তিনি তার সম্প্রতি পোস্টিং হয়েছে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের তিনি পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাকিব আসলে অনেক বিনয়ী, এই জন্য আমার সম্পর্কে বললেন। তো আমি একটু আপনাদেরকে বলতে চাই, কারণ এখানে সবাই ভুক্তভোগী। তো আমার আমি কিভাবে মানে প্রবলেমে পড়লাম এবং কিভাবে সেখান থেকে উত্তরিত হলো একটু বলি আপনাদের, একটু ধৈর্য ধরে শুনলে উপকৃত হব আর কি। আমি নিজেও মানে স্যাটিসফাইড হব। 2009 সালে আমি বসুন্ধরার যে কথাটি আমাদের ব্যারিস্টার সারোয়ার সাহেব বললেন, সাব্বির হত্যা মামলার আমি তদারককারী অফিসার ছিলাম, এবং আমি সকল রক্তচুকি উপেক্ষা করে আমি বসুন্ধরার বিরুদ্ধে আমি চার্জশিট দিয়েছিলাম। আনফর্চুনেটলি 2008 সালে চার্জশিট, 2010 সালে এসে কোর্ট থেকে সবাই খালাস পেয়ে গেল। এরপরে আমার প্রবলেমটা শুরু হলো, আমি সিআইডি থেকে পোস্টিং হলো। পোস্টিং হওয়ার পর একটা পর্যায়ে যে আমি এয়ারপোর্টের দায়িত্বে, এপিবিএন এর দায়িত্বে থাকলাম। থাকার পর আমাদের জেনারেল সরোয়ার্দী স্যার এখানে আছেন, তখন সেনাপ্রধান ছিলেন আইকেবি ইকবাল করিম ভুইয়া। তো তখন কোন একটা সময় আস্তে আস্তে এজিটেটেড হচ্ছে আর কি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে। তো আমি স্যার আবার কেন যেন ভালো মানুষদের প্রতি আমার একটা নিজস্ব একটা ই থাকে যে তাদেরকে সাহায্য করতে। তো আমি এয়ারপোর্টে দায়িত্ব থাকার সময় আমি হন্তদন্ত হয়ে স্যারের নাম্বার জোগাড় করে আমি স্যারকে যে স্যার তখন বিদেশে যাচ্ছিল, আমি কারাখানে যে বললাম স্যার আপনার এরকম একটু প্রবলেম হচ্ছে, তো আপনি স্যার একটু দেখে শুনে চলুন। তো আমার পাশে এই প্রফেসর ইউনূসের পিএস, সাবেক পিএস আমাদের তানভীর ভাইও আছে, ইচ্ছা করলে আপনারা তার সাথে জিনিসটা জেনে নিতে পারেন। তো তানভীর ভাইকে আমি তখন খুঁজে পাইলাম, আমি বললাম স্যারকে জানান ইমিডিয়েটলি। তো যাও, তখন থেকে স্যারের সাথে আমার একটা মোটামুটি পরিচয়। তো এইভাবে করে মেনটেন করতেছি। তারপর হঠাৎ করে একদিন দেখলাম 1 বছর পরে আমাকে বদলি করে দেওয়া হলো খুলনাতে, এবং ওখানে বলে দেওয়া হলো যে আমি যেন কোনো চেয়ার না পাই। তো তখন সাইমultaneously আমাকে কেএমপিতে যেয়ে আমাকে রায়টে পোস্টিং দেওয়া হলো। এখানেই শেষ না, এরপরে রায়টে পোস্টিং হলো। আমি তখন দেখলাম যে আমাকে বিভিন্ন রকম অত্যাচার শুরু হচ্ছে। তো তখন আমি একটা বুদ্ধি করলাম কি করা যায়। তো তখন আমি আমাদের এই আইকেবি স্যারের কাছ থেকে একটু বলে স্যার আমাকে একটু বাঁচান। তো স্যার বোধহয় একটা ফোন করে দিল। আমি তখন একটা স্টাডি লিভে 1 বছরের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি মাস্টার্স করার জন্য আমি হলাম। তো 1 বছর পরে আমি আবার যে খুলনাতে যোগদান করি। তো আমি আশা করতেছিলাম যে আমার বড় কিছু হয়তো হতে পারে। তো তারপরে খুলনা থেকে হঠাৎ করে 2 বছর পরে উইথড্র হলাম। উইথড্র হওয়ার পরে আমাকে নৌ পুলিশে দিল ঢাকাতে বদলি। হওয়ার পরে এখানে আসার পরে হঠাৎ করে একদিন পাতলা কাগজ পাইলাম যে আমি ওএসডি 2017 সালে। এই কয়েকদিন এরকমই। আচ্ছা, ওইটির কারণটা কি?
ওইটি হওয়ার কারণ হলো আমার খুলনা থেকে যখন আমার নৌ পুলিশে পোস্টিং হলো, তো ওখানে নৌ পুলিশ একটা নতুন ডিপার্টমেন্ট, তো সারা বাংলাদেশে বিভিন্ন ফাইটার এগুলো করতে হবে, মানে আমরা এস্টাবলিশ করতেছিলাম। তো হঠাৎ করে আপনারা যারা মানে আছেন তারা মানে আমার কথা সত্যতা যাচাই করতে পারেন, সমস্যা নাই। নুরুদ্দিন অপু ভাই আমার গাড়িতে উনি একটা লিভ নিয়েছিল, অর্থাৎ ঢাকা থেকে আমি যশোর যাচ্ছিলাম, আমার ওখানে একটা ছিল আর কি ফাঁড়ি উদ্বোধনের জন্য। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের প্রাইভেট সেক্রেটারি নুরুদ্দিন অপু ভাই বলেছে তোমার গাড়িতে যাই। আমার আগে পূর্ব পরিচিত, আমি ইন গুড ফেথ তাকে আমার গাড়িতে, সরকারি গাড়িতে উঠায় আমি যশোর পর্যন্ত লিভ দিয়েছি। তো তার 2 দিনের পরে আমি দেখি কি আমার মোটামুটি লাভ লেটার, আমি ওএসডি। তো যেটা হচ্ছে সেটা হলো এই যে আমি এরকম অনেক ভুক্তভোগী আছে। এই যে ফ্যাসিজম, এই ফ্যাসিজমগুলি যে শুরু হয়েছে একটা ব্যক্তির কারণে, কিন্তু একটা ব্যক্তির কারণে তো অবশ্যই হয়েছে, তাদেরকে সাপোর্ট করেছে একটা গোষ্ঠী, অর্থাৎ পুলিশের মধ্যে একটা গোষ্ঠী, বিভিন্ন ডিপার্টমেন্টে একটা গোষ্ঠী, বিভিন্ন ডিপার্টমেন্টে একটা সিন্ডিকেট তৈরি করেছে এবং তারা এগুলিকে অ্যাক্সিলারেটেড করেছে, অর্থাৎ এটাকে আগায় নিয়ে গেছে। তো একা কিন্তু এই ফ্যাসিজম একজন ব্যক্তির দ্বারা হয়নি। তো এই যে তাদের লেসপেঞ্চারগুলি, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার টিটু ভাই, এবং সবচেয়ে বেশি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ আমার এই সাকিব। একমাত্র হি ইজ দ্য অনলি ম্যান যে এই ফ্যাসিজমের বিরুদ্ধে একা লড়ে গেছেন। এবং শুধু লড়া না, যে কথাটা একটু আগে একজন বক্তা বললেন, সে কিন্তু কোনো ফ্যাসিজমের লেসপেঞ্চার কাউকে এনে কিন্তু কোনো টকশোতে বা কোনো কিছুতে হাজির করেন নাই। এক। দ্বিতীয় নম্বর হইল, সে কিন্তু কোথাও কেনা বেচা হয়নি। আমি দেখেছি অনেক, আমি সবাইকে শ্রদ্ধা করি যারা কাজ করেছে, সে একমাত্র লোক যে তার প্রথম কথা হলো আমার সাংবাদিকতা, এবং আমি যে সত্য কথাটা বলবো। এবং টিটু ভাই পেছনে ব্যাকগ্রাউন্ডে তাকে, এই টিমটা এত বড় স্ট্রং টিম ছিল যে টিটু ভাই পেছনে ছিল, ও সামনে থেকে স্পিচ ও বলতো, এবং ওর উপস্থাপনা দেখেন, আমরা তো এত সুন্দরভাবে কথা বলতে পারি না। মজার কাহিনী হইল যে ছাত্র আন্দোলন যখন শুরু হয় তখন আমি সৌদি আরবে হজ করতে গেছি আমার মাকে নিয়ে। তো আমি যখন ছাত্র আন্দোলন শুরু হয়ে গেল তখন কিন্তু ফ্লাইট বন্ধ। তো আমি কি করব, আমার আমেরিকান ভিসা ছিল, তো আমার এই টিকিট কাটলাম, বললো যে ঠিক আছে আপনি আমেরিকা ঘুরে যেতে হবে, আপনাকে এখান থেকে কোনো ফ্লাইট সৌদি আরব থেকে যাবে না। তো আমি গালফ এয়ারে করে আমি তখন ওকে ফোন করলাম যে আমি তো এই বিপদে পড়ে গেছি, আমার তো ছুটি শেষ হয়ে যাচ্ছে, মানে ছুটি মানে নর্মাল, আমি তো আর যাইতে হবে। তখন বলছে আপনি আমার এখানে চলে আসেন। তো চলে আসলাম, চলে যাওয়ার পরে 28 তারিখ হলো, তারপরে আমি 28 তারিখ ফ্লাইটে আমি নামলাম। নেমে আল্লাহর রহমতে আমি ওই নামার পরপরই আমার মোবাইলটা আমি রেড, মানে হোয়াটসঅ্যাপে রেড করছি, বিকজ অফ ছাত্র আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে। উইদিন 5 মিনিটস আমাকে ফোন করেছে কোন একটা জায়গা থেকে, বলে যে আপনি অ্যারেস্ট হবেন, কারণ আপনার এটা তো আপনার রেড কেন করছেন। তো আমাকে খুব ধমকা তুমি কি হলো, আমি একটু ভয় পেলাম। আমি ভয় পেয়ে আমি সাকিবকে ফোন দিলাম যে সাকিব এই অবস্থা, বলেছে না আপনি তাহলে আপাতত একটু আবার আগের মতো হয়ে যান, রেড করা দরকার নেই। তারপরে আমি এই করলাম। তো আমার মনের ভিতরে আমি তখন ইতিমধ্যে আমি বাসায় এসে দেখি যে আমার বাচ্চা 2জন অলরেডি নেমে গেছে রাস্তায়, নেমে গেছে, তারা ইংলিশ মিডিয়াম ছাত্রী নেমে গেছে। তো আমি বললাম যে যা থাকে কপালে, আমি পরে আবার ওটা রেড করে দিলাম। এবং আপনাদের দোয়ায় আমি এটা গর্বিত যে আমি ছাত্র আন্দোলনে সরাসরি যোগ দিয়েছি, এবং আমার ভিডিও ফুটেজ যারা দেখেছেন যমুনা টিভিতে, আপনারা এখনো আছে, আপনারা দেখেন আমি ছাত্রদেরকে নিয়ে আমি স্পিচ দিয়েছি, চাকরি থাকুক যা হয় হোক, জেলে গেলে যাব। আমি সাকিব বলো যে সাকিব তখন আমাকে একটা টেক্সট দিল যে আপনার এই সাহসিকতা আমি খুবই ভালো লাগছে আমার। তো সাকিবের যে গুণটা সেটা হলো সাকিব মানুষকে চিনে এবং মানুষকে প্রমোট করতে জানে। আর টিটু ভাইয়ের গুণটা হলো, টিটু ভাই হলো সাকিবকে কিভাবে প্যাট্রোনাইজ করা যায় সেভাবে সামনে আগায় দিচ্ছে। এই যে টিমটা, আমি বিশ্বাস করি এই টিম যদি সঠিকভাবে এই টিমটা থাকে, তাহলে আমরা এই যে বর্তমান সরকার, নির্বাচিত সরকার, যে সরকারই আসুক না কেন, আর পেছনের দিকে আমাদের যেতে হবে না। আমি একটা জিনিস খালি বলে শেষ করতে চাই, আমি সাংবাদিকদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং স্যালুট করি, বাট ওই সময় কিন্তু আসলে কোনো সাংবাদিক সঠিক তথ্য প্রচার করেন নাই বা করতে পারেন নাই বা করেন নাই, সেই সাহসিকতা তাদের ছিলও না বলে আমি মনে করি। কারণ সাহসিকতা মানুষের জন্মের পর থেকেই হয়, সেটাকে পরিচালিত করে বিভিন্ন ইসের মধ্যে, কিন্তু মূল সাহসী ব্যক্তি আপনি দেখেন, ইতিহাস পর্যালোচনা দেখবেন, সাহসী ব্যক্তি মায়ের পেট থেকে আসে। তো আমার নাজমুল সাকিব সেরকম একটা সাহসী ছেলে, তো যার কারণের জন্য আজকে তার স্পিডে আমি নিজেকে সাহসী বলে নিজেকে মনে করি যে আমি ওই সময় আমি দেখেছি। কিন্তু কোন সাংবাদিক এই তথ্যগুলি প্রচার করতে পারে নাই, আমি গোপনে ওকে দিতাম, ও 2-1টা প্রচার করতো, এরকম আরো অনেক, তার তো অনেক আপনার এজেন্ট ছিল যাদের কাছ থেকে তথ্য পেত বা করতো। তো আমি এই নাগরিক টিভি এবং আমাদের টিটু ভাই এবং সাকিবকে আমি কি বলবো, এটা আসলে আমার হৃদয় থেকে আমার মনে কান্না চলে আসতেছে। অল অডিয়েন্স আর হিয়ার, আমার এখানে জেনারেল স্যার আছেন, তারপর এখানে আরো অনেক বড় বড় রাজনৈতিক দলের অনেক বড় বড় কর্মী আছেন, আমাদের স্বপন ভাই আছেন, অনেক আমাদের জাতীয়তাবাদী দলের অনেক
বড় নেতা। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমরা আর পেছনের দিকে ফিরতে চাই না। আমি একটা কথা বারবার বলতে চাই, আজকে সরকারের খুব তিনজন বিখ্যাত ব্যক্তির সাথে নাজমুল সাকিব এবং টিটু ভাই ছিলেন এবং আমি তার সাথে থাকার সৌভাগ্য হয়েছে। একটি জিনিস বলেছি, এই পুলিশকে সংস্কার করতেই হবে, এর কোনো বিকল্প নাই। এই পুলিশ ব্যর্থ হয়েছে। একটা লোক উইদাউট অস্ত্র দাঁড়িয়ে গেছে, তাকে গুলি করতে হলো আমার, কেন? ওয়াই? এটা কি রাইট অফ প্রাইভেট ডিফেন্স? তো এইটা তো আসলে কোনো হতে পারে না। এই জন্য পুলিশটাকে আপনারা সমাজের বিভিন্ন জায়গা থেকে আপনারা বলেন এই পুলিশ চলবে না, সরি টু সে, এই পুলিশকে অবশ্যই রাষ্ট্রের পুলিশ হতে হবে, কোনো সরকারের পুলিশ না। আমার একটাই স্লোগান, আমার যদি কোনো সুযোগ থাকে, এবং আপনাদের মাধ্যমে আমি শুধু বলতে চাই, পুলিশকে রাষ্ট্রের পুলিশ বাহিনীতে পরিণত করুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। পুলিশ যেন সরকারের বাহিনীতে না পরিণত হয়, এই কথা বলেই ভবিষ্যতে যেন আপনাদের সাথে গণতন্ত্রের জন্য, ফ্রিডম অফ স্পিচ, রুল অফ ল, এইটার পক্ষে যেন কাজ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমার সাকিবের জন্য হৃদয়ের অন্তরস্থল থেকে, সে যে মানুষদেরকে তৈরি করতেছে বিভিন্ন সেক্টরে, এই জন্য তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা সাধুবাদ জানিয়ে আমরা এই ফ্যাসিজম বিরোধী যে সমস্ত শক্তি, যে সমস্ত সাংবাদিক এবং যে সমস্ত রাজনৈতিক নেতাকর্মী এবং সমাজের যারা যারা আছে তাদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং একই সাথে ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা তাদের গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল্লাহ আরেফ। তো এ পর্যায়ে আমি আমাদের নাগরিক টিভিতে প্রায়শই আমরা যাকে দেখতাম রাজনৈতিক বিশ্লেষণ করতে, সেই আমাদের সকলের পরিচিত জায়েদুল করিম চৌধুরী পলাশ, তাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে সালাম এবং শুভেচ্ছা। একই সাথে আমি শ্রদ্ধা জানাই জুলাই আগস্টের বিপ্লবে সকল শহীদদের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করি অন্তরের অন্তঃস্থল থেকে নাজমুল সাকিব এবং আমার টিটু ভাইয়ের প্রতি। ওনাদেরকে প্রাণ থেকে অসংখ্যবার ভালোবাসি। অনেকের মতো অবস্থা আমারও, আমার অভিজ্ঞতাও তাই। আমরা অনেক টকশো করেছি, কথা বলেছি, অনেক কাছাকাছি দেশে ছিলাম, কিন্তু দেখাও হয়নি। যখন বিদেশে দৌড়াচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্রে, কানাডা, কাছাকাছি বর্ডারে থেকেও টিটু ভাইয়ের সাথে আমাদের ওই যোগাযোগ হতো, কিন্তু আসলে সরাসরি দেখা হয়নি। আজকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমার কোনো ভাষা নেই তাদের কাছে এই কৃতজ্ঞতা ব্যক্ত করার। তবুও আজকে আমাকে যে সুযোগ দিয়েছে, এই সুযোগে আমি আমার ঋণ আমি কিছুটা টিটু ভাই এবং নাজমুল সাকিবের প্রতি আমি প্রকাশ করছি। একই সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জনাব নাজমুল সাকিব সাহেবের অনুসন্ধানী প্রতিবেদনগুলো, যেগুলো আলোড়িত করেছে পুরো বাংলাদেশকে, পুরো জাতিকে। তার অনুসংবাদে জয়ের অর্থ কেলেঙ্কারি, মুনিয়া হত্যাকাণ্ড, তার হলুদ সাংবাদিক লেসপেন্সার, যাই বলি, নাইমুল ইসলাম খানের দুশ্চরিত্র, এমনও দেখেছি তার প্রশ্নবারে জর্জরিত হয়ে নাইমুল ইসলাম খান তার শো ত্যাগ করে চলে গিয়েছেন। তো ওনার যে সাহসী ভূমিকা এবং ওনার যে সব জায়গায় নাজমুল সাকিব সাহেবের অ্যাক্সেস, এবং বিশেষ করে 5ই আগস্টে বিপ্লবে যেদিন বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীন হলো, সার্বভৌমত্ব, যেটা অনেকে আমরা বলি যে আমরা একটা পতাকা হয়তো 71 সালে পেয়েছি, কিন্তু সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রকৃত স্বাদ লাভ করা আমাদের 5ই আগস্ট থেকে শুরু হয়েছে। সেই আন্দোলনের পরে যখন নাজমুল সাকিব আমাদের দেশপ্রেমিক সেনাপ্রধান, যাকে আমি শ্রদ্ধার সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করছি, সে ওয়াকারুজ্জামান সাহেবের সাথে একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার গ্রহণ করলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে এই দেশপ্রেমিক সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব নাজমুল সাকিব প্রতিটি প্রশ্নের জবাব দিয়েছেন, যেটা সবাইকে, যেটা কখনো বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতেও তখন পর্যন্ত সেনাপ্রধানের কোনো বক্তব্য এভাবে
অনানুষ্ঠানিকভাবে কেউ নিতে পারেননি। সুতরাং আমি এটার জন্য একটা বিশেষ করতালি আশা করছি আপনাদের সবার কাছ থেকে নাজমুল সাকিব সাহেবের জন্য। তো ওই থেকে সাংবাদিকতার যে মান এবং যে কোয়ালিটি আমি আরটিভির এক সময় আমি একটা ব্যবস্থাপনায় ছিলাম, সেই সুবাদে আমি তার নাম জানতাম এবং সাংবাদিকতা করেন এটুকু অভিজ্ঞতা ছিল। আমিও অত্যাচারিত হয়েছি, নিপীড়িত হয়েছি, যাই হয়েছি সেটা বলবার প্ল্যাটফর্ম হয়তো এটা নয়। আমি এটাকে বেছে নিচ্ছি না, যেটা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কথা না বলি। আমিও অনেক বছর দেশ থেকে দেশান্তর, সেটা নাজমুল সাকিব সাহেবও জানেন, আমার টিটু সাহেবও জানেন। আমিও 5 আগস্টের পরেই দেশে ফিরেছি, কখনো লন্ডন, কখনো আমেরিকা, কখনো কানাডা, কখনো মালয়েশিয়া, থাইল্যান্ড, এই ঘুরে জীবন কাটিয়ে ব্যবসা বাণিজ্য হারিয়ে 14টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, কিছুই করার ছিল না। তো আমি ওনাদের কাছে কৃতজ্ঞ যে ওনারা ওনাদের প্ল্যাটফর্মে আমাকে ডাকতেন, আমি কথা বলতাম। কতটা পাঠকের জন্য, কতটা দেশের জন্য বলতে পেরেছি সেটা দেশের মানুষ মূল্যায়ন করবে। আমি আজকে শুধু এই অনুষ্ঠানে অনেক নীতি নির্ধারকরা আছেন, সবাইকে আমি একটা আবেদন করি, আমরা নাগরিক টিভির একটা আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশ থেকেও হোক, আমি এটার জন্য সবার কাছে একটা আবেদন জানাই, এটার জন্য আমরা যেন সবাই এক কাতারে দাঁড়াতে পারি। কারণ নাগরিক টিভি যদি এখান থেকেও যদি আমরা একটা সম্প্রচারের ব্যবস্থা যদি আমরা করতে পারি, আমরা সবাই যদি এক কাতারে দাঁড়াতে পারি, আমি মনে করি সবার আগে যদি এই আনুষ্ঠানিকতা তৈরি হয়, আমি প্রথমেই সেই প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য আমি এক পায়ে দাঁড়িয়ে আছি, এই কথা দিতে পারি। এবং আমি আরো যারা এখানে বোদ্ধারা আছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন, আমি মনে করি নাগরিক টিভিকে এটা তাদের প্রাপ্য, এটা তাদের অধিকার। তারা যে সাংবাদিকতা দেখিয়েছে, তারা বলে কয়ে তাদের সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে, বিশেষ করে আমার টিটু ভাই এবং সাকিব সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয়নি। বহু অপবাদ, অপপ্রচার, কলঙ্ক মাথায় নিয়েও পাহাড়ের মতো অতন্ত্র প্রহরের মতো দাঁড়িয়েছিলেন দেশ ও জাতির পাশে। বসুন্ধরা গ্রুপ তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে, তাদের 5ই আগস্ট পর্যন্ত ওনাদেরকে সাইবার সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে তাদের টয়লেট পেপার, যেটা বাংলাদেশের মানুষ এগুলো এখন আর পড়েও না, আগেও পড়তো না, যেটা কোনো সাংবাদিকতার মানদণ্ডেই পড়ে না, সেখানে ওনাদের ছবিকে ছড়িয়ে রেখেছিল, টাঙিয়ে রেখেছিল, ওনাদের ভয়ে আতঙ্কে সেটা সরিয়ে নিয়েছিল। কিন্তু অতীব দুঃখের বিষয়, পরবর্তীতে যারা আবার সেই পত্রিকার দায়িত্ব নিয়েছেন, তারা সেটা সরিয়ে নিয়েছেন বটে। কিন্তু আমার প্রশ্ন হলো, এখানে মিডিয়া সেলের প্রধান জহিরুদ্দিন স্বপন ভাই আছেন, ওনার কাছে একটা বিনয়ের সাথে আমার একটা প্রশ্ন রেখে গেলাম যে বসুন্ধরা গ্রুপকে, তাদের পত্র পত্রিকাগুলোকে কোন প্রেক্ষাপটে, কোন নীতিমালায়, কোন চিন্তা চেতনায়, কোন ধারণে বাহনে কিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে বা জাতীয়তাবাদী মতাদর্শের সাংবাদিকতারা সম্পৃক্ত হলেন, সেটাকে একটু খতিয়ে দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এত সহজে এই পত্রিকাগুলোকে যারা সাংবাদিকতার পেশাটাকে, মহান পেশাটাকে কলঙ্কিত করে গিয়েছে 15টি বছরে, যারা প্রকৃত সাংবাদিক তাদেরকে সাংবাদিকতা করতে দেওয়া হয়নি, তাদেরকে গণভবনে ঢুকতে দেওয়া হয়নি। এরকম অনেকে আছেন যারা আমি নাম বলতেই পারি, 2-1 জনের, মতিউর রহমান চৌধুরী সাহেব, তিনি সাংবাদিকতার আইকন, কখনো ওনাকে ডাকা হতো না। এখানে আরো অনেক আছেন, এই যে মেহেদী সাহেব আছেন, ওনাদেরকে কখনো কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে এই কারণে কখনো ডাকা হতো না। তো এটা তো সাংবাদিকতা হয় না, এটা এক পেশে সাংবাদিকতার জন্য তাদের নৈতিকতা বিপর্যয় করে তাদেরকে সেখানে আমন্ত্রণ এবং তাদেরকে প্রশ্নগুলো শিখিয়ে দেওয়া হতো। তো যাই হোক, আমরা যখন টকশোতে কথা বলি তখন প্রেক্ষাপটটা একটা রকম থাকে, সেটা ভিন্ন একটা বিষয়। আবার সেমিনারে যখন কথা বলি সেটা আরেকটা জায়গায় যায়। আবার যখন কোনো অডিয়েন্সের সামনে কথা বলি তখন কিছুটা দুরু কাপ একটা চিন্তা, যা কতটা ভুল করলাম, শুদ্ধ করলাম, কারণ অসংখ্য মেধাবী প্রজ্ঞাবান মানুষরা সামনে বসে থাকেন, কতটা বেয়াদবি হয়ে গেল, দৃষ্টতা হয়ে গেল, সেটাও মনের অবচেতন মনে কাজ করে। তো সবকিছু মিলিয়ে আমি ওনাদের নাগরিক টিভির সাফল্য কামনা করি এবং বিশেষ করে আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং এই নাগরিক টিভির এই বিশেষ আজকের এই অনুষ্ঠানে যোগদানের জন্য আমার বিদেশে যাওয়ার কথা ছিল আজকেই। আমি শুধুমাত্র আমি কিভাবে প্রকাশ করব যে আমার তো আমি তো অনেক ঋণ,
হ্যাঁ, আমার এই ঋণটাকে আমি কোনোভাবে প্রকাশ করি, বিদেশ যাত্রাটাকে আমি স্থগিত করি। আমি সেটা স্থগিত করি, এই অনুষ্ঠানে এসেছি। হ্যাঁ, আমাকে ওনারা ডেকেছেন, এজন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি। আবারও নাগরিক টিভি যেন বাংলাদেশ থেকে তাদের সম্পূর্ণরূপে কার্যক্রম চালাতে পারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। তারা আধুনিক প্রযুক্তি এমনিই ব্যবহার করে। অন্য চ্যানেলগুলো, একজন বক্তা বলছিলেন যে তারা এতটা প্রযুক্তি নির্ভর, এখনো অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলো হয়ে ওঠেনি নাগরিক টিভি যতটা হয়ে উঠেছে। তো যাই হোক, আমি এই আহ্বান সবার প্রতি রেখে, এই অনুরোধ সবার প্রতি রেখে, এই সহযোগিতা সবার কাছে প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশেষ করে নাজমুল সাকিবের প্রতি আবারও শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা সবকিছু থাকলো। টিটু ভাইয়ের প্রতিও থাকলো অসংখ্য ভালোবাসা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকলকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব জায়েদুল করিম চৌধুরী পলাশ আপনাকে। তো তিনি তার কথার ফাঁকে তিনি বলছিলেন যে আপনাদেরকে তালিও দিতে বলছিলেন যে মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে সাক্ষাৎকারটা আমি নিয়েছিলাম সেটার ব্যাপারে তিনি কথা বলছিলেন। তো আসলে আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি 5 আগস্টে যে ভূমিকাটা রেখেছেন সেটার জন্য আসলে আমি মনে করি জাতির সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে আমাদের দেশে একজন সেনাপ্রধান ছিল যার নাম ছিল জেনারেল আজিজ। দেখেছি যে তিনি এবং তার ভাইয়েরা মিলে কিভাবে লুটপাট করেছিলেন। আমরা আরেকজনকে দেখেছিলাম শফিউদ্দিন, জেনারেল শফিউদ্দিন। এরা কিভাবে রাতের ভোটের নির্বাচনী বলেন বা ডামি নির্বাচনী বলেন সেসব জায়গায় এ ধরনের সেনাপ্রধানের কি ভূমিকা ছিল আমরা জানি। তারা কখনো শেখ হাসিনার সামনে গিয়ে তাকে বলার সাহস পাননি যে আপনি চলে যান, আপনাকে জনগণ চায় না। কিন্তু সেক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামানকে অনেক অপবাদ দেওয়া হতো যে তিনি তো শেখ হাসিনার আত্মীয়, তাকে ওই ধরনের আত্মীয় কোটায় নাকি সেনাপ্রধান করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে 5 আগস্টে এই মানুষটি কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস মোমেন্টে তিনি কিন্তু শেখ হাসিনাকে বলতে পেরেছেন যে ইউ হ্যাভ টু লিভ, ইউ হ্যাভ টু গো, এবং শেখ হাসিনা পালিয়েছে। তো সেজন্য আমার ওই কৃতজ্ঞতার জায়গা থেকে আমি চেয়েছিলাম যে মানুষটার সাথে আমি কথা বলবো এবং আমি তাকে কানেক্ট করতে পেরেছিলাম। এবং যে সময় আমি তাকে কানেক্ট করেছিলাম তখন বাংলাদেশে একদম ফজরের নামাজের ওয়াক্ত। আমি জানি যে তিনি নামাজ পড়তে উঠেন, তো সে সময়টাতে আমি তাকে বিরক্ত করি এবং তাকে আমি বলি যে আমি একটা সাক্ষাৎকার নিতে চাই, এবং তিনি অত্যন্ত দয়া পরবশই বলবো যে আমাকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। কারণ এখানে অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে, আপনারা জানেন যে সেনাপ্রধান চাইলেই তার ভয়েস দিতে পারেন না, বা দিলে ওটা প্রিন্ট এডিশনে আপনি লিখতে পারেন কিন্তু ভয়েস সহ প্রচার করতে পারেন না। কিন্তু আমাকে তিনি অনুমতি দিয়েছেন, আমি সাক্ষাৎকারটি নিয়েছি, অডিও সাক্ষাৎকার প্রচার করেছি, এবং আমি বাদে তিনি আরেকটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তো এই পর্যন্ত এই দুটি মিডিয়া নাগরিক টিভি এবং একটি আন্তর্জাতিক গণমাধ্যম ছাড়া কোথাও কিন্তু তিনি এই ওয়ান সাক্ষাৎকার দেননি। তো সেটা আমার জন্য এটি অনেক বড় পাওয়া। তো পাশাপাশি পলাশ ভাই কিন্তু আরেকটি কথা বলতে ভুলে গেছেন, সেটা হচ্ছে আমার আরেকটি চ্যালেঞ্জিং সাক্ষাৎকার ছিল সেই কুখ্যাত ডিবি প্রধান হারুনের সাক্ষাৎকার, যেটি 5ই আগস্টের পরে আমি নিতে পেরেছিলাম, এবং এটা ছিল আমার জন্য সবচেয়ে কষ্টকর একটি ব্যাপার। এই কারণেই যে 5 আগস্টের পরে এই হারুন কই এটা কেউ জানে না, কোনো গোয়েন্দা সংস্থা জানে না, কেউ জানে না। তা আমি এত পুলিশ বাহিনী নিয়ে এত রিপোর্ট করলাম, এত কিছু করলাম, আমি যদি একটা হারুনের সাক্ষাৎকার নিতে না পারি তো সেটা আমার জন্য একটা দুর্ভাগ্যজনক বিষয় হবে। তা আমি খুব চেষ্টা করছিলাম যে হারুনের একটা সাক্ষাৎকার আমাকে নিতেই হবে, কারণ এই মুহূর্তে নিতে পারলে জনগণের কাছে এটা অনেক বিষয় জানার আছে হারুন সম্পর্কে। তো আমিও খোঁজ লাগালাম, কিন্তু কোনোভাবেই তাকে, তার যতগুলো নাম্বার ছিল একটা তো তাকে পাচ্ছিলাম না। তো অবশেষে আমি একটা টেকনিক ব্যবহার করলাম অনুসন্ধানী সাংবাদিক হিসেবে। আমি হারুনের স্ত্রীকে ফোন করলাম এবং ফোন করে বললাম যে আপনার হাজবেন্ডকে বলেন আমাকে এই মুহূর্তে যদি কল না দেয় তাহলে কিন্তু তার তো একটা ওই 3 ইঞ্চি ভাইরাল হয়েছে, আরো কিছু আমি ভাইরাল করে দেবো। আমার কাছে অনেক কিছুই ছিল। তো আমাকে তখন তার স্ত্রী ফোনটা রেখে দিলেন এবং সত্যি সত্যি হারুন আমাকে অবাক করে দিয়ে কল করলো। তো কল করার পরে আমাকে সে একটাই শর্ত দিল যে আপনি আমাকে খুব বেশি কঠিন প্রশ্ন করতে পারবেন না, আপনি একটু সহজ সহজ প্রশ্ন করবেন, আমি তাহলে ভবিষ্যতে আপনাকে আবারও সাক্ষাৎকার দেবো। তো সে কারণে আমি একটু সফট কোশ্চেনই কিন্তু করেছিলাম, যেটার কারণে আজও আমাকে অপবাদ দেওয়া হয় যে আমি হয়তো হারুনের থেকে টাকা খেয়ে ইন্টারভিউটা করেছি। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে আমি চেয়েছিলাম যে তার সাথে যোগাযোগটা অব্যাহত রাখতে। প্রথমেই যদি আমি তাকে অনেক বেশি বিব্রতকর প্রশ্ন করি তাহলে ভবিষ্যতে আর তাকে পাবো না। কিন্তু আনফর্চুনেটলি যেটা হয়েছে যে ওই সাক্ষাৎকার দেওয়ার পরে হারুন কিন্তু ওই যে তার নাম্বার থেকে আমাকে ব্লক করলো, আর এরপরে ওই নাম্বারই তাকে আর পাওয়া গেল না। তো আমি তাকে আর ফলো আপ ইন্টারভিউ করার সুযোগ পেলাম না। তো যার কারণে যেটা হলো যে হারুনের যেসব আরো অনেক বিষয় আমার কাছে ছিল সেগুলো আমি পরবর্তীতে ফাঁস করে দিই, যেটা আপনারা নাগরিক টিভি হয়তো দেখেছেন, যে তার যে সম্পদ, তার যে ট্যাক্স রিটার্নের কপি, তার যে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের কপি, তার বিভিন্ন সময়ে ভ্রমণের কপি, তার যে
পার্সোনাল যে পাসপোর্ট, যেটা রাখার তার কোনো অধিকার নেই, বাংলাদেশের পাসপোর্ট, ওগুলোর কপি যেগুলো আমার কাছে ছিল সেগুলো আমি ফাঁস করে দিয়েছিলাম। তো এই হলো ব্যাপার হারুন সম্পর্কে। এবং একটা বিষয় আপনাদের কাছে জানাতে চাই যে অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে আমাদেরকে নানা সময় নানা ধরনের কম্প্রোমাইজই করতে হয়েছিল। যেমন হারুন কেন্দ্রিক একটা কম্প্রোমাইজের গল্প আপনাদের কাছে শোনাতে চাই। সেটা হচ্ছে যে হারুনের অনেক কিছু আমার কাছে ছিল। ওই যে 3 ইঞ্চির কথা যেটা বলছিলাম, ওই 3 ইঞ্চি আমার কাছে 1 বছর আগে এসেছিল, আমি প্রকাশ করিনি। কেন করিনি এটা একটু ব্যাখ্যা আজকে দিতে চাই আপনাদের কাছে। আমি করিনি এ কারণেই যে আমি চেয়েছিলাম যে এটা দিয়ে আমি হতভাগা কাউকে বাঁচাবো। সে হতভাগাটাকে আমার শ্যালকের বিরুদ্ধে রংপুরে মামলা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনে, কারণ সে নাজমুল সাকিবের শ্যালক এবং তাকে ওই মামলায় ফাঁসাতে কে চেয়েছিল অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। কারণ আমি হাসান মাহমুদের বিরুদ্ধে রিপোর্ট করেছিলাম। তো সেই হাসান মাহমুদ আমাকে না পেয়ে আমার শ্যালক বাংলাদেশে থাকে, তাকে এই মামলা দিয়ে অ্যারেস্ট করার সমস্ত প্রক্রিয়া চলে গিয়েছিল এবং অ্যারেস্ট হতে খুব বেশি বাকি ছিল না, মামলার চার্জশিটও রেডি হয়ে গিয়েছিল। তো তখন আমি হারুনকে সরাসরি ফোন করে বলেছি যে তোমার 3 ইঞ্চি আমি ভাইরাল করবো, তুমি আমার শ্যালককে রক্ষা করো। এবং হারুন ডিড দ্যাট। এবং হারুন হাসান মাহমুদকে ডাইরেক্ট বলে, স্যার আপনি ওখানে কিছু করবেন না, যদি করেন তাহলে কিন্তু আমার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আসলে হারুন এক পাওয়ারফুল, হারুনের বিরুদ্ধে তথ্যমন্ত্রীও যেতে পারেনি। তো যাক, এর মাধ্যমে আমার শ্যালক অন্তত রক্ষা পেয়েছে। তো আজকের দিনে আসলে এই ধরনের কথা তো আসলে কখনো কেউ শেয়ার করে না, কিন্তু আমি ভাবলাম যে আজকে আপনাদের সাথে এটা শেয়ারই করি। এই হলো ব্যাপার যে হারুনকে দিয়ে আমি এই কাজটা করিয়েছিলাম, যার জন্য আমি তার 3 ইঞ্চিটা আরো 1 বছর আগে প্রকাশ করতে পারতাম, আমি করিনি। পরবর্তীতে যাই হোক সেটা অন্যভাবে প্রকাশ হয়ে যায় অন্য এক সাংবাদিকের মাধ্যমে। এই হচ্ছে 3 ইঞ্চির গল্প। তো এই পর্যায়ে বক্তব্য রাখতে অনুরোধ করছি আমি সাংবাদিক ইলিয়াস খানকে, তিনি যদি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাগরিক টিভি একটি ব্যাপক পরিচিত নাম আমাদের কাছে। এটি কিন্তু বাংলাদেশের নাগরিক টিভি না, বাংলাদেশে কিন্তু একটা নাগরিক টিভি আছে, আমরা সবাই জানি। বাট সেই টিভিটি কেমন ভূমিকা ছিল সে প্রশ্নে আমি যাব না। বাট এই নাগরিক টিভির কেমন ভূমিকা ছিল আমরা সবাই জানি। এমনও হয়েছে দেশব্যাপী যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে সেই সময় এমনও অনেকে আছেন যে নাগরিক টিভির রিপোর্ট না দেখে আমরা ঘুমাতাম না। কারণ এমন একটি সময় এসেছিল আমাদের, এত দুর্বিষহ ভাবে আমাদের উপর চেপে বসেছিল, আমরা অনেকেই মনে করেছি এই স্বৈরাচার বুঝি আর কখনো বিদায় নেবেন না, কিন্তু তারা বিদায় নিয়েছে। আমি আজকে এই অনুষ্ঠানে বলতে চাই, এই মানুষের মনন গঠনে এই যে স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের যে মানসিক প্রস্তুতি আন্দোলন করার, সেক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে নাগরিক টেলিভিশন। নাগরিক টেলিভিশনের 2 কর্তা ব্যক্তি আজকে এখানে আছেন। এর মধ্যে টিটি রহমান যিনি আছেন, তার সঙ্গে আমার প্রায় মাঝে মাঝে কথা হতো, রাতে কথা হতো, নানা বিষয়ে আমরা শেয়ার করতাম। বাংলাদেশে আমরা কেমন ছিলাম আজকে এই অনুষ্ঠানে যারা আছেন সবাই জানেন। এক দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে আমরা পার করেছি গত 15.5 বছর। সেই সময় আমরা যারা টক শো করি, এখানে অনেকে আছেন যারা টক শোতে যান, আমি দেখতে পাচ্ছি, তাদেরকেও নানাভাবে বাধা দেওয়া হতো। একটি গোয়েন্দা সংস্থা যাদের কাজ এগুলো মনিটর করা না, তারা এই কাজটি করতে নতুন দুর্ভাগ্যজনক ভাবে। একটু আগে নাজমুল সাকিব বলেছেন যে আমাদের সেনাপ্রধান তিনি কিন্তু এই স্বৈরাচারের পতনের সময় খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছেন। কারণ ফ্যাসিস্ট হাসিনা তিনি চেয়েছিলেন যে যত মানুষ মরুক বাংলাদেশের, যত ছাত্র জনতা মারা যাক, আমার ক্ষমতায় থাকতে হবে, কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেননি এবং তিনি পালিয়ে গেছেন। এবং আমরা সবাই জানি, আমরা সবাই বইয়ে পড়েছি, এই ভূখণ্ড থেকে 2 জন ব্যক্তি পালিয়ে গেছেন। একজন লক্ষণ সেন 800 বছর আগে, আর একজন শেখ হাসিনা। এই 2 ব্যক্তি কিন্তু পালিয়ে গেছে। তো স্বৈরাচারের পতন হয়েছে। আমরা একটি সুষ্ঠু পরিবেশ চাই, গণতান্ত্রিক পরিবেশ চাই। আপনারা জানেন, শুধু একটি কথা বলে আমি শেষ করব, তারা দুর্নীতি মহোৎসব চালিয়েছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি মাত্র 2 কোটি টাকা একটি ব্যাংকে ছিল, সেটি বেড়ে 8 কোটি টাকা হয়েছে, তিনি সেটি টাচও করেননি।
কিন্তু তাকে অনেক ভোগান্তি দিয়েছেন, জেল খাটিয়েছেন। একজন বয়োবৃদ্ধ নাগরিক, 3 বারের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি চিকিৎসা পাননি। এই বাংলাদেশ আমাদের ছিল। আমাদের অনেকে আছেন যারা গুম ঘরে থাকতে হয়েছে। আমি জাতীয় প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি দেখেছি এই যে মায়ের ডাক একটি সংগঠন আছে, আপনারা জানেন, সেই সংগঠনটি প্রায় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করত। এই ছোট বাচ্চা তার বাবাকে খুঁজছে, এই মা তার সন্তান খুঁজছে, স্ত্রী তার হাজবেন্ড খুঁজছে। এই অবস্থা তো বাংলাদেশে ছিল। আরেকটি আপনাদের সামনে আমি এক ধরনের ক্ষমা প্রার্থনা আমি বলবো, মায়ের ডাকের প্রোগ্রাম প্রায় প্রেস ক্লাবে হতো, কিন্তু একবার হলো কি মায়ের ডাকে যখন রুম বুকিং দিলাম, এমন চাপ এসেছে আমার উপর বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে, এমন যে আমাকে উঠিয়ে নেওয়ার পালা। শেষ পর্যন্ত আমি সেই প্রোগ্রামটি বাতিল করতে বাধ্য হয়েছিলাম। এই বাংলাদেশে আমরা বাস করেছি, আজকে যে মুক্ত বাংলাদেশে আমরা পেয়েছি, এই পাওয়ার ক্ষেত্রে নাগরিক টিভি বড় ভূমিকা পালন করেছে। একজন ভাই বলেছেন যে নাগরিক টিভি ঢাকা একটি অফিস করা যায় কিনা, এটা একটি খুব ভালো কথা। এবং নাগরিক টিভি যে অনুসন্ধানী সাংবাদিকতা দেখিয়েছে, বাংলাদেশে অনেক টিভি দেখাতে পারেনি। আমি আশা করতে চাই নাগরিক টিভি আগামীতে আলো ভালো করবে এবং যাদের স্মরণে আজকের অনুষ্ঠান, যাদের সম্মানে আজকের অনুষ্ঠান, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সালাম আলাইকুম। ধন্যবাদ জনাব ইলিয়াস খান। তো এই পর্যায়ে আমি তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ রয়েছেন তাদেরই একজন প্রতিনিধি বলবো, এবং যিনি অত্যন্ত জনপ্রিয় বর্তমানে, তাকে কিছু কথা বলার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমন্ত্রণ জানাতে চাই এনডিএম চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজকে কিছু কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নাগরিক টিভি বাংলাদেশে আসবে, বনানী ক্লাবে আমরা একটা আয়োজন হবে যেখানে নাগরিক টিভি আয়োজনটা করবে এবং নাগরিক টিভি নিয়ে আমরা কথা বলবো। এটা আসলে আমি কয়েক মাস আগেও কখনো কল্পনায় ভাবিনি। নাগরিক টিভি যেসব ফিচার করেছে গত কয়েক বছর, নাজমুস সাকিব, টিটু সাহেব যে কাজগুলো করেছে গত কয়েক বছর, মানে তাদের হয়তো কোন বিদেশি মাটিতে বাংলাদেশি এম্বাসির কাছে যাওয়া হয়তো তাদের জন্য ভয়ঙ্কর বিষয় ছিল। তারা বাংলাদেশের মাটিতে এসে করতে পারবে, এটা আসলে মানে আমরা যে দিন বদল করতে পেরেছি, জুলাই আগস্ট যে সাকসেসফুল হয়েছে, সেটার পরিচয় আজকে নাগরিক টিভি এখানে অনুষ্ঠান করছে। আমরা সবাই মিলে একবার নাগরিক টিভির জন্য একটা হাততালি দিয়ে দিই প্লিজ। মানে গত কয়েক বছর ধরে নাগরিক টিভি আমরা সবাই ফলো করছি। আমরা দেখছি অনেক বিষয়, শুধু রাজনৈতিক না, রাজনীতির বাইরেও দেশে যত ধরনের কোন ধরনের ক্রাইম, ইমোরাল বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি নিয়ে তারা বড় দাগে আওয়াজ তুলতে চেষ্টা করেছে, আওয়াজ তুলেছে। আমি আশা রাখবো যে এর আগে যখন একটা স্বৈরাচারী শাসন ছিল, একটা ফ্যাসিস্ট সরকার ছিল, তাদের বিরুদ্ধে জোর গলায় তারা নাগরিক টিভি বারবার আওয়াজ তুলেছে। যখন আওয়াজ তুলেছে তখন আমরা অনেকেই নাগরিক টিভির বন্ধু ছিলাম। নাগরিক টিভির বন্ধু যারা ছিল তাদের অনেকে এখন সরকারে আছে বা আগামীতে আবার সরকারে আসবে, হয়তো আমরা আসবো বা যেই আসুক, তাদের দ্বারা যদি ভুলগুলো আবার একই ধরনের ভুল, হাসিনার মতো ভুল আর কেউ করবে না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ভুল সরকারে গেলে করতেই পারে যে কোনো কেউ। সেই সরকারকে, সেটা আমরা থাকি যেই থাকুক, তাদেরকেও যেন জবাবদিহিতার কাঠগড়ায় বারবার করে নাগরিক টিভি দাঁড়া করায়। তারা যেন বন্ধুত্ব পরায়ণতা না দেখায়। তারা গত কয়েক বছর যেমন সব ধরনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের জনগণের হয়ে বা সত্যর হয়ে লড়াই করেছে, এই লড়াইটা যেন ক্ষমতায় যেই থাকুক না কেন তারা একইভাবে চালিয়ে যায়। আমার এই একটা প্রত্যাশা থাকবে নাগরিক টিভি সবার কাছ থেকে। আমি আবারও নাগরিক টিভির সাথে যারা জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তাদের গত অনেক বছরের এই পরিশ্রম, সত্যকে ধরে রাখার তাদের যে আন্দোলন, যে সংগ্রাম, সেসবগুলো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মিস্টার ববি হাজ্জাজ। তো এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর। নুরুল হক নূর প্রসঙ্গে আমি বলতে চাই যে আমি যখন অ্যাক্টিভিজম শুরু করেছিলাম তখন আমি নুরুল হক নূরকে দেখে ভাবতাম যে আমাদেরকে মানুষ সাহসী বলে, যে আমরা বিদেশ থেকে যারা কাজ করছি। আমি বলি যে আমরা কি সাহসী? দেশের মাটিতে বসে থেকে স্বৈরাচারকে এভাবে সমালোচনা কেউ করতে পারে, এটা আসলে নুরুল হক নূরকে দেখে আমরা ইন্সপায়ার্ড হয়েছি প্রবাসে বসে থেকে। এবং এমন কিছু নেই যে হামলা, মানে তার বিরুদ্ধে হামলা মামলা, রাতের বেলায় হারুনের লোকজন গিয়ে তাকে তুলে নিয়ে আসা, ইভেন এই ছাত্র আন্দোলন যখন শুরু হলো তখনও তাকে ধরে নিয়ে আসা, এবং তারপরে একটা বাজারে একটা কথা ছেড়িয়ে দেওয়া, কি জানি আন্দালিব রহমান পার্থ নাকি তাকে টাকা দিয়েছে। মানে হাস্যকর কর্মকাণ্ড আমরা যা দেখেছিলাম বিভিন্ন লোক নূরকে কেন্দ্র করে, এবং যে মাত্রায় নির্যাতন নিপীড়নের শিকার তিনি হয়েছিলেন। আমি মনে করি যে আমরা প্রবাসী থেকে আমাদেরকে যারা সাহসী বলে তখন আসলে লজ্জাই লাগে। আমরা কি সাহস দেখিয়েছি? সাহসের প্রতিভূ হচ্ছে ভিপি নুরুল হক নূর। তো আমি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরকে পর্যায়ে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। বিশেষ ধন্যবাদ জানাই কানাডা ভিত্তিক অনলাইন পোর্টাল নাগরিক টিভি, যারা আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এখানে একত্রিত করেছে। টিটু ভাই এবং নাজমুল সাকিব ভাই, তারা দুইজনই মূলত এই পোর্টালের সাথে আই থিঙ্ক একেবারে সব ধরনের ম্যানেজমেন্ট, উপস্থাপনা থেকে শুরু করে টেকনিক্যাল, ফাইন্যান্স, সব ধরনের তারা দুজনই মূলত এটা করে থাকে। তো তাদের সাথে পরিচয় আমার অনেক আগে থেকেই, এবং আজকে যে একটা বিশাল পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে। এখন তো অনেক ধরনের গল্প লিখছেন, উপন্যাস লিখছেন, বিশাল বিশাল থিওরি দিচ্ছে, অনেকে তাত্ত্বিক কথা বলছে, কিন্তু এর পেছনের তো আসলে ঘটনাগুলো যদি জানতে হয় তাহলে আমাদের মতো ব্যক্তিদের কথাগুলো, যেগুলো অনেক অজানা কথা আছে, সেগুলো অনেকে শুনতে হবে। অনেক হয়তো জানে না, অনেক কথা বলা হয় নাই, আর সরাসরি বলবো না, হয়তো আস্তে আস্তে অনেক কিছু জানবে। যেমন ধরেন আজকে আমাদের ছাত্ররা, যে সমস্ত ছাত্ররা উপদেষ্টা থেকে শুরু করে নেতৃত্বের শীর্ষ পর্যায়ে আছেন, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যারা ম্যাক্সিমাম তো যারা নেতৃত্ব পর্যায়ে ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল শুরু থেকে 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে আমরা যখন শুরু করেছি, তারপর যখন অ্যাক্টিভিজম আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে টুকটাক করার চেষ্টা করেছি, ঢাকা ইউনিভার্সিটি যেহেতু ছাত্র রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে, এখন আমাদের সাথে যারা রাজনীতি করত তারা কিন্তু হলে থাকতে পারতো না, ক্যাম্পাসেই ঢোকা বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছিল। তাহলে এখন হলে থাকার প্রয়োজনীয়তা ছাত্রদের আছে, বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারা অনেকেই বাইরে থেকে একটা খরচ মেনটেন করে, বাইরে থাকাটা খুব ডিফিকাল্ট হয়। তখন আমরা আমাদের সাথে রাজনীতি করে সংগঠন করবে, যদি ন্যূনতম সাপোর্টটা আমরা না দিতে পারি তাহলে কোন ভরসা সে আমাদের সাথেই বা রাজনীতি করবে, সংগঠন করবে। আমরা 2টো বাসা ভাড়া দিতাম ছাত্রদের। এটা অনেক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকেই সহযোগিতা নিয়েই টিটু ভাই একেবারে মোদী বিরোধী আন্দোলন থেকে নাজমুল সাকিব ভাই এবং টিটু ভাই ফাইন্যান্সিয়ালি আমাদেরকে সহযোগিতা করেছে। হয়তো টাকার মাত্রাটা ধরেন লক্ষ টাকা ছিল না বা কোটি টাকাও ছিল না, কিন্তু যে সময় যে হেল্পটা করেছে সেটা কিন্তু এখনকার প্রেক্ষাপটে কোটি টাকার চেয়ে অনেক দামি। কারণ ওই সময় অনেক মানুষ প্রোপাগান্ডা ছড়িয়েছে, অনেক মানুষ অনেক কিছু বলেছে যে ভিপি নূরকে অমুকে টাকা দেয়, তুমুকে টাকা দেয়, অনেক কথা। কিন্তু প্রকৃত অর্থে আপনারা আপনাদের ক্লোজ সার্কেলের যদি যান, কিছু লোকজনকে যাচ্ছা, এই যেটা বলছি যে 2টো বাসা ভাড়া ছাত্রদের দিতাম 45,000 টাকা। ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম করলে ধর একটা ব্যানার, ফেস্টুন, পোস্টার, কিংবা ছাত্ররা 10 জন বসে দুপুরে লাঞ্চ করবে কিংবা একটু নাস্তা খাবে। এখন আমাদের উপরে তো কোনো বড় ছায়া ছিল না, বড় বড় ছাত্র সংগঠনগুলোর যেটা থাকে সেখানে আমাদেরকে কিন্তু জাস্ট এরকমের ধরেন কেউ আমাদের দল করে না বা আমাদের সাথে ওইভাবে যুক্ত ছিল না, বাট আমাদের কার্যক্রমকে ভালোবাসতো সেরকম কয়েকজন মানুষ, খুব গুটি কয়েক, হাতে গোনা, সংখ্যাটা কম হবে, দেশে থেকে কিংবা দেশের বাইরে থেকে তারা এই সাপোর্টটা করেছে। তো এই কথাটা এই জন্য বললাম, এই কথাটা অনেকে জানতো না। তারা শুধু অনলাইনে অ্যাক্টিভিজম কিংবা টকশো চালায় নাই, পাশাপাশি এখানকার আন্দোলনকে বেগবান করার জন্য আমার মনে হয় আমরা ছাড়া আরো যে সমস্ত কোনো গ্রুপ, কোনো মুভমেন্ট কেন্দ্রিক তৎপরতা চালায়, সেখানে টিটু ভাই এবং সাকিব ভাই
প্রকৃততে সহযোগিতা করেছে তারা এই কাজের উস্কানিদাতা ছিল পজিটিভ অর্থে। বসুন্ধরার পত্রিকায় একবার নিউজ হয়েছিল শীর্ষ সাইবার সন্ত্রাসী হিসেবে তাদের কয়েকজনের ছবি দিয়ে। দেখেন সেটা নিয়ে এমন পরিস্থিতি যে অনেকে জানতো যে এটা একেবারে একটা মিথ্যা বিভ্রান্তি প্রোপাগান্ডা এবং দুনিয়ার সবচেয়ে জঘন্য মিথ্যাচার একটা পত্রিকার হেডলাইন করেছে, কিন্তু আমাদের যে সাংবাদিক কমিউনিটিও বলেন তারাও একটা বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাবে, সেটাও কিন্তু কেউ অনেক ক্ষেত্রে জানাতে পারে নাই। পরিবেশ পরিস্থিতি বা নানান রকমের প্রেক্ষাপট ছিল, কিন্তু আমরা একটা ধারাবাহিক সংগ্রাম, সেখান থেকে কিন্তু বিন্দু মাত্র আমরা কিন্তু কম্প্রোমাইজ করি নাই। সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন যেখান থেকে আজকের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, আমরা কিন্তু সেই 18 থেকে শুরু করে ধারাবাহিকভাবেই আমরা এই আন্দোলনটা চালিয়ে গেছি এবং শেষ পর্যন্ত মানুষকেও নাড়া দিয়েছে আন্দোলনটা। একটা গণজাগরণের মধ্যে দিয়ে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এখন এই অভ্যুত্থান পরবর্তী সমাজের সর্বস্তরের মানুষের মাঝে একটা আকাঙ্ক্ষা, যেভাবে একটা রাষ্ট্র একটা ফ্যাসিবাদী কাঠামোতে শিফট হয়, একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় চলে যায়, ওই ব্যবস্থায় যেন না যেতে পারে আর ওই কাঠামো যেন না তৈরি হতে পারে, সেই জন্য এই ব্যবস্থার পথ বন্ধ করতে হবে এবং যেই ফ্যাসিবাদী কাঠামো গড়ে উঠেছে সেই কাঠামোর পরিবর্তন করতে হবে। তার জন্যই আমরা সবাই বলছি যে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি রাষ্ট্রকে অপারেট করে রাজনৈতিক দলগুলো, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, শুধু এই প্রতিষ্ঠানগুলো যারা অপারেট করবে তাদেরও বোধহয় সংস্কারের প্রয়োজন আছে। আমরা দেশে গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে হবে, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, নির্বাচন কমিশনের স্বতন্ত্র ক্যাডার লাগবে, নির্বাচনকালীন সময় প্রশাসনকে নির্বাচন কমিশনের অধীনে নিয়ে আসতে হবে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কথা বলছি, থিওরি দিচ্ছি, কিন্তু যারা এটা ইমপ্লিমেন্ট করবে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ন্যূনতম পরিবর্তন না আসে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা না থাকে, লিডারশিপ নির্বাচনে যদি নেতা কর্মীদের অংশগ্রহণ না থাকে, তাহলে কিন্তু আগামীর বাংলাদেশে আপনারা গণতন্ত্র আশা করলে সেটা এতদিন যেই ধরনের গণতন্ত্র ছিল সেই ধরনের গণতন্ত্রই থাকবে। সেজন্য আমরা বলছি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতিরও একটা সংস্কার লাগবে। এই আওয়াজটা আমাদের সব মহল থেকে তোলা দরকার। কিন্তু আমি খুব হতাশ হচ্ছি, আমি খুব শঙ্কিত হচ্ছি যে এই রাষ্ট্র সংস্কারের আওয়াজের চেয়ে এখন নির্বাচনের আওয়াজ বেশি উঠছে। অবশ্যই নির্বাচন আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং গন্তব্য। ফাইনালি ইন্টারিম গভর্নমেন্টকে একটা নির্বাচনের দিকে যেতে হবে, কিন্তু 6 মাস যায় নাই, এখনই নির্বাচনের জন্য যে ধরনের তাড়াহুড়ো চলছে তাতে তো আপনার ইউনূস স্যার বলেই দিয়েছেন, আপনারা যদি একটা সংক্ষিপ্ত নির্বাচন কেন্দ্রিক সংস্কার চান সেটা আগামী বছরের শেষ দিকে সম্ভব। আর যদি জন আকাঙ্ক্ষার যে একটা বৃহত্তর সংস্কারের জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটার জন্য পরের আরো 6 মাস প্রয়োজন হয়। এখন আপনারা যদি চাপাচাপি করেন, আমার বিশ্বাস যে ইউনূস স্যারের মতো একজন ব্যক্তি, তার যে ইমেজ এবং অবস্থান, তিনি বিন্দুমাত্র ডিলে করবেন না। 6 মাসে তিনি ইলেকশন দিয়ে বিদায় নেবেন, কারণ তিনি একটা স্বৈরাচার তকমা নিবেন না যে রাজনৈতিক দলগুলো আবার তার বিরুদ্ধে আন্দোলন করবে, যে তখন বলবে যে তিনি ক্ষমতা ধরে রেখেছেন। এই অপবাদটা তিনি বোধহয় নিবেন না। অবশ্যই গত 4.5 মাসে সরকারের যে পারফরমেন্স সেটা খুব যে সন্তোষজনক সেটাও না। রাষ্ট্রকে যে জায়গায় নিয়ে গিয়েছে সেখান থেকে একটা ম্যানেজমেন্ট করতে একটু সময়েরও প্রয়োজন। যারা উপদেষ্টা হয়েছেন অনেকেই অনভিজ্ঞ, একটু সময় লাগতে পারে, কিন্তু আমার মনে হয় রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের এই সময়টা দেওয়া প্রয়োজন। আর টিটু ভাই, সাকিব ভাই লেটে এসেছেন, তাদেরকে আমি বলছিলাম আরো আগে আসা দরকার। এই যে দেশের আমরা দ্বিতীয় মুক্তি সংগ্রামের কথা বলি, অনেকে বলে আবার স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা। স্বাধীনতা একটা ভিন্ন মিনিং, আসলে একেবারেই পপুলিস্ট টার্ম থেকে আমরা এটা দ্বিতীয় স্বাধীনতা আমরা এটা বলতে পারি না। স্বাধীন একটা জাতি একবারই হয়। আমরা এটাকে দ্বিতীয় মুক্তি সংগ্রাম কিংবা আমাদের 71-এ আমাদের একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি, আমরা এটাকে রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি বলতে পারি। যেভাবে গত 15 বছর ধরে ভারত আমাদেরকে পরাধীন করে রাখার একটা অপচেষ্টা করেছিল অর্থনৈতিক রাজনৈতিক ভাবে, সেই শৃঙ্খল আমরা ভাঙতে পেরেছি। তো সেখানের টিটু ভাইরাও লড়াকু যোদ্ধা ছিলেন দেশের বাইরে থেকে, আমরা তাহলে দেশে থাকছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি যে বেঁচে থাকলে এমপি টেমপি হতে পারবো, এরকম একটা আকাঙ্ক্ষা ছিল। কেউ ব্যবসা করবে সেরকম তো একটা স্বপ্ন ছিল, তারা তো দেশের বাইরে ছিল, তাদের বোধহয় খুব বেশি ওইরকম স্বপ্ন ছিল না, কারণ তারা তো ইউরোপ আমেরিকার মতো একটা ভালো দেশে অলরেডি সেটেল। সো তাদের মতো যারা প্রবাসে থেকে এই আন্দোলন সংগ্রামের পক্ষে ছিলেন তাদেরকে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানাই। এবং আমার মনে হয় সরকারের পক্ষ থেকে একটা রাষ্ট্রীয় উদ্যোগ নিয়ে আমরা যেটা বলেছিলাম যে আমাদের এই লড়াকু বীর যোদ্ধাদেরকে একটা সম্মানিত করা দরকার।
আশা করি আমরা আমাদের জায়গা থেকে একটা প্রস্তাবনা থাকবে, বাকিটা ডিসিশন সরকারের। সরকার করবে বা না করবে সেটা তাদের সিদ্ধান্ত। নাগরিক হিসেবে কিংবা গণ আন্দোলনের অংশীজন হিসেবে আমাদেরও তো কিছু দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। অলরেডি আমরা বলেছি যে আমরা একটা প্রোগ্রাম করব, তাদের যদি সময় থাকে, এবং আরো যারা মুশফিকুল ফজল ভাই ছিলেন কিংবা জুলকার নাইন সামি ভাই ছিলেন, আপনার তাসলিম খলিল ভাই ছিলেন, ইলিয়াস হোসেন কিংবা পিনাকিদা তারাও ছিলেন, তাদের প্রত্যেকের অবদানকেই আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি। একই সাথে আবার এটাও বলতে হয় আমাদের দু একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সাম্প্রতিক যে ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন সেটা একটা ভয়ঙ্কর অপচেষ্টা। আসিফ নজরুলকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে দেয়, সে রয়ের দালাল, ভারতের এজেন্ট, সে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছে। অথচ আজকে যদি ছাত্রদের কথা বলেন, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই গত 7-8 বছর 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পর থেকে তো আমরা একেবারে সক্রিয় আন্দোলন করেছি। সেখানে অনলি টিচার হিসেবে আসিফ নজরুলকে আমরা সব সময় আমরা পাশে পেয়েছি। তখন বিরোধী দলের সময় কেন তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, কেন এই আন্দোলনে আমাদের সাথে ছিলেন? টিটুভাইয়ের মতো তারাও ফাইন্যান্সিয়ালি বুদ্ধিভিত্তিক মানবাধিকার সংগঠনকে কানেক্ট করা, বিদেশিদের যেটা বিবৃতি দেওয়া কাজগুলো করেছেন আসিফ নজরুল স্যার। তো হঠাৎ করে তিনি আপনার ভারতের দালাল হয়ে গেছেন, রয়ের দালাল হয়ে গেছেন। বিহাইন্ড দ্য সিন আমরা যে সমস্ত ঘটনাগুলো জানলাম, স্বাভাবিকভাবে আসিফ নজরুল সাহেবের কাছে 3টা মিনিস্ট্রি ছিল, অনেকেই ফাইল তদবির নিয়ে যাচ্ছেন এই পদে সেই পদে, স্বাভাবিকভাবেই তিনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। এখন অনেকেই ক্ষিপ্ত হচ্ছেন যে আসিফ নজরুল ফোন ধরেন না, তাকে পাওয়াই যায় না। স্বাভাবিকভাবেই যারা উপদেষ্টা তাদের আপনার আমার চেয়ে একটা ব্যস্ততা আছে, কিন্তু তাই বলে আমার ব্যক্তি স্বার্থের কোনো একটা জায়গার কারণে আমি এই সরকারের একজন উপদেষ্টা, যেটা আলটিমেটলি সরকার কি বলা, এবং যে সমস্ত কথা আসছে কিছু কথা আসিফ নজরুল আরো 2-1 উপদেষ্টার বিরুদ্ধে, আমি সত্যিকার অর্থে আমি তো সরকারের পার্ট না। দেখছেন আমার বক্তব্য লক্ষ্য করছেন, একদিকে সরকারের আমরা সমালোচনা করছি, দুর্বলতাগুলো নিয়ে বলছি, আবার এটা বলছি যে সংস্কারের জন্য তাদেরকে কিছুদিন আমরা চাই, কিন্তু আমি কিন্তু সরকারের পার্ট। এমনকি যারা এখন উপদেষ্টা আছেন তারা আমার সহকর্মী ছিলেন, এখনো তাদের অনেকে আমার সাথে নাই, বা মাঝখানে একটা ছন্দপতন হয়েছে। কিন্তু আমি যেটা বলছি, অনেকে ভাবতে পারে যাচ্ছে তাহলে ভিপি নূর সরকারের পার্ট বা সে তো ছাত্রদের, তারা একই, সে কারণে হয়তো বলছেন না। কিন্তু যেভাবে উপদেষ্টাদের, কিছু উপদেষ্টাদেরকে যেই কথাগুলো বলা হচ্ছে, এগুলো রুচিহীন কথাবার্তা, যে তারা নাকি এখনই টাকা পয়সা লেনদেন করে অমুক জায়গায় বাড়ি করছেন, ঘর করছেন। আমি বিশেষ করে কয়েকজনের কথা যেগুলো শুনছি সোশ্যাল মিডিয়াতে, সেটার সত্যতা আমরা অন্তত পাইনি। তবে অবশ্যই যদি তাদের বিরুদ্ধে পাওয়া যায় সেগুলোর উপরে বিস্তর লেখেন, কিন্তু উইদাউট ইনফরমেশন একটা কাট কপি পেস্ট 10 মিনিটের বক্তব্যের 30 সেকেন্ড নিয়ে আরেকজনের কাছ থেকে 30 সেকেন্ড নিয়ে জোড়াতালি দিয়ে একটা রগরগা টকটকা কিছু ধর্মীয় সেন্টিমেন্ট বানিয়ে একটা ভিডিও বানিয়ে দিলেন, এগুলো কিন্তু মানুষকে মিসগাইড করছে এবং এগুলো আমাদের আন্দোলনের স্পিরিটের বিপরীতে। তো আমি সকলকে অনুরোধ করব, আমাদের এই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট সহ এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, আমরা এমন কাজ না করি যেটাতে ফ্যাসিবাদ উৎসাহিত হয়, তারা সুযোগ পায় আমাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য, আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য। কারণ আলটিমেটলি 5ই আগস্টের আগে এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে একটা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, এটা ঠিক এখন সেটাতে কিছুটা ছন্দপতন ঘটছে। এটা খুব ভালো লক্ষণ না। এই ঐক্য ধরে রাখার জন্য বিশেষ করে সরকারকেই প্রধানত ভূমিকা নিতে হবে, পাশাপাশি আন্দোলনের অংশীজনদেরকেও ভূমিকা নিতে হবে। এনিহাও আগামী নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত অন্তত এই ঐক্যটাকে অটুট রাখতে হবে। আমি মনে করি শুধু নির্বাচন না, আওয়ামী লীগ যেন আগামীতে কোনোভাবেই রাজনীতিতে পুনর্বাসিত না হয়, সেজন্য অন্তত 10 থেকে 15 বছরের জন্য আমাদের এই ন্যাশনাল ইউনিটিটা ধরে রাখা দরকার, যেটা এইবার প্রধান উপদেষ্টা ভারতের বিভিন্ন ইস্যুতে আপনারা একটা জাতীয় সংলাপ ডেকে বাংলাদেশে একটা নতুন নজির তৈরি করেছিলেন, যে তারা একটা জাতীয় ঐক্য তৈরি করেছিলেন। আমাদের তো এরকম পলিসিটা নাই যে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার সাথে আমাদের ফরেন পলিসিটা কি হবে, সেটা কি বিএনপি আসলে এক ধরনের, আওয়ামী লীগ আসলে এক ধরনের? রাষ্ট্রের পলিসি কেন পরিবর্তন হবে? ভারতের আসেন, দেখেন এখানে একজন জয়েন্ট সেক্রেটারির নেতৃত্বে যদি একটা টিম আসে, কোন মন্ত্রীও তার সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা বলে না। যাই হোক, আরো 2-1 একটু কথা বলবেন। এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন যারা টকশো করেন, লেখেন, ইভেন সরকার রাজনৈতিক মহলে যাদের প্রভাব আছে, এই কারণেই সামনাসামনি পেয়ে আর কি একটু লং বলা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও ধন্যবাদ জানাই নাগরিক টিভিকে এবং তাদের টিম, বিশেষ করে টিটু ভাই, সাকিব ভাইকে, যারা দেশের বাইরে থেকেও আমাদেরকে এই যে একত্রিত করেছে। আমরা কিন্তু এখন আসলে সবাই এত ব্যস্ত হয়ে পড়ছি, আমরা নিজেরা উদ্যোগ নিতে পারছি না। তাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
পাশাপাশি তারা যে সংগ্রাম করেছেন, আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব নুরুল হক নূর। তো অনেক রাত হয়ে গিয়েছে, ডিনারেরও সময় হয়ে গিয়েছে। তো খুব সংক্ষেপে আমাদের আরো কয়েকজন অতিথি রয়েছেন, তাদের একটু বক্তব্য জেনে তারপরে আমরা আমাদের ডিনার পরিবেশন করব। তো এ পর্যায়ে আমি মিস্টার আবু হেনা রাজ্জাকি আপনাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুভ সন্ধ্যা, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর সন্ধ্যায় নাগরিক টিভি আয়োজিত যে প্রোগ্রামটা, এটা সত্যিকার অর্থে আমি অভিভূত হয়েছে এই কারণে যে এদের যে রোলটা ছিল, সেই রোলটা একটা অভূতপূর্ব রোল ছিল। বিগত দিনে যেটা তারা করেছেন আমরা দেখেছি। যদিও সাকিব ভাই বলছেন যে তারা দূরে ছিল, বাট দূরে থেকেও তারা যে উৎসাহিত করতে পেরেছে এবং তাদের সেই কারণে যে আমরা উৎসাহিত হয়েছি, সেটার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, এই সাকিব ভাই এবং টিটু ভাইয়ের কাছে। আজকে আমি সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে বিগত, যদিও জুলাই 36 বলতে আমরা যেটা বুঝি সেটা টার্নিং পয়েন্ট, কিন্তু এটা লম্বা সময়ের আন্দোলন। এই যে ভিপি নূর, তারপরে হাজ্জাজ, তারপরে আরো যারা এখানে আছেন, সাংবাদিক ভাই কথা বলে গেলেন, এরা প্রত্যেকে কিন্তু নূর যেমন মাঠের সৈনিক, টিভির সৈনিক, সব জায়গার সৈনিক, ববি হাজ্জাজ মাঠের সৈনিক, টিভির সৈনিক, সাংবাদিক ভাইরা টিভির সৈনিক, সবাই সৈনিক। আমি এখানে সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই। বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি জরুরি ছিল, পরবর্তী ফলাফল জানি না, সেটা ছিল লেডি ভার্সন অফ হিটলার, শেখ হাসিনার রিমুভাল। সেটা যে 16 বছর পরে হলেও হয়েছে, এটা ছিল বাংলাদেশের লোকের জন্য সবচেয়ে বড় অর্জন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই হাসিনার বিকল্প একটা হাসিনা আগামী 100 বছরে উপমহাদেশে আসবে কিনা আমার সন্দেহ আছে। সুতরাং সেরকম কেউ না আসুক। এবং আজকে আওয়ামী লীগের একটা লোক যদি আবার ক্ষমতায় আসে, কথার কথা বলছি আমি, সেও বিকল্প হাসিনা আর হবে না। এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় বিজয়। সুতরাং আমাদেরকে এটা ধরে রাখতে হবে যে শেখ হাসিনার মতো বিকল্প আর কেউ যাতে এই দেশে ক্ষমতা আসতে না পারে, সেজন্য আমরা সবাই সজাগ থাকব। যখন যার যা করা প্রয়োজন তাই করব। পাশাপাশি নূর ভাই কিছু কথা বলে গেলেন, আমি তার সাথে একমত। যারা নির্বাচনমুখী দল তারা নির্বাচন চাবে, এটা খুবই স্বাভাবিক এবং তাদের কোনো অপরাধ নয়। পাশাপাশি সংস্কার যদি না করে, প্রপার সংস্কার না করলে সেই বহাল তবিতে আমরা চলে যাব। সেদিকটাকেও বিবেচনায় রেখে সবকিছু চিন্তা করে সুন্দরভাবে এগোতে হবে এবং আমরা ইউনাইটেড থাকব এবং এগিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবার আমার আন্তরিক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ জানাব আবু হেনা রাজ্জাকি। তো আমরা ডিনার পরিবেশন করার আগে জাস্ট সংক্ষেপে আমি একটু আমার একজন আঙ্কেল, তাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, মিস্টার নাসিম ইমাম। আসসালামু আলাইকুম, আমার নাম নাসিম ইমাম, আমি গুলশানের অধিবাসী। সবাই অ্যাকচুয়ালি এখানে শ্রদ্ধেয় লোক আছেন, অনেক পলিটিশিয়ান আছেন, আমি অনেককে ব্যক্তিগতভাবেও চিনি। সাকিবের সম্বন্ধে দু একটা কথা বলতে যাচ্ছি এবং তারপরে টিটুবের সম্বন্ধে বলি। সাকিব বেসিক্যালি ইন্ট্রোভার্টের একটা ছেলে, বাট তার হাতের লেখা কিন্তু খুবই ভালো, স্পেশালি ইংলিশে। ও যখন ইন্ডিপেন্ডেন্টে লিখতো বা ডেইলি স্টারে, ওর বাবা একদিন আমাকে পুরা ওর যত লেখা আছে এনে আমাকে দেখালো। যেহেতু আমি ওর আঙ্কেল হয়ে আমি 2023-এ আমেরিকাতে যাই, তখন কিন্তু সাকিব 2 বছর আগে থেকে যখন ইউটিউবে এই প্রোগ্রামগুলো করে, ওর মা আমার যেহেতু ভাবি হয়, তখন আমার বলতেছে ও কিন্তু অনেক ট্রাবলের মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি অনেকে মনে করে যে দেশের বাইরে থাকলে হয়তো সে সেফ, ওইখানে আমেরিকা, যেহেতু আমিও 13-14 বছর আমেরিকাতে ছিলাম, লং টাইম। আমেরিকা ইজ ফ্রি কান্ট্রি, আপনি যা ইচ্ছে লিখতে পারেন, বলতে পারেন, ঠিক আছে, কিন্তু ভুললে হবে না তার ফ্যামিলির অনেক আত্মীয় স্বজন কিন্তু এই বাংলাদেশে ছিল এবং তারা কিন্তু এমন হয়েছে যে বাসায়
ইভেন আমি আমার নিজের কথাটাই বলি, আমার সাথে তার ফেসবুকে অ্যাড ছিল। আমি আমার গুলশান বনানী বাড়িধারা, যেহেতু এই এলিট জায়গাটাতে আমি থাকি, আমার সাথে প্রায় 15-20টা অর্গানাইজেশনের সাথে আমি জড়িত, আমি এইগুলা শেয়ার করতাম। আমাকেও কিন্তু থ্রেট করা হয়েছে যে তোমার সাথে তার রিলেশনটা কি, এগুলো আমি কিন্তু কোনো সময় বলি নাই। আজকে আমি ওকে শুধু বললাম যে আমি একটু তোমার সম্বন্ধে একটু বলতে চাই যে সাফারিং কিন্তু ফ্যামিলি মেম্বাররাও কিন্তু এদেশে করছে। আরেকটা জিনিস বলি, এই যে অনেকে বলে যে ছাত্র জনতার আন্দোলন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম গুলশান বনানী বাড়িধারা এই এলিট পার্সনও কিন্তু 3, 4, 5 গুলশান এলাকাতে উইথ ফ্যামিলি সব প্রোটেস্ট করছে। আমার 6টা ভাই বোন আমেরিকা কানাডাতে থাকে, সবাই বাংলাদেশে তখন প্রেজেন্ট ছিল, আমরা কিন্তু সমস্ত রাস্তায় ছিলাম। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ফার্স্ট আন্দোলন যে এখানে সমস্ত জনতা কিন্তু উঠে আসছে। টিটু ভাই সম্বন্ধে ভাবি আমাকে বলছে যে টিটু ভাইয়ের সাথে ও কাজ করে, হ্যাঁ ইটস ট্রু, কিন্তু ওই সময় ওদের ফ্যামিলিতে একটা ডিজাস্টার চলতেছিল, এটা অনেকেই হয়তো জানেন কিনা জানি না। বাট যখন বসুন্ধরার এই নিউজটা আসে, যেহেতু আমরা এই সোসাইটিতে বিলংস করি, বসুন্ধরার অনেক লোক চাচ্ছিল যে তার সাথে একটা নেগোসিয়েট করতে, ইভেন তাকে টাকা অফারও করছে। এইসব কথাবার্তা আমাদেরকে শুনতে হয়েছে। আমি বলছি না, ও খুব একটা অ্যারোগেন্ট ছেলে, একটা প্রিন্সিপাল নিয়ে চলে, ও এখানে টাকার কাছে মাথা নত করবে না, এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি। বাইরে কিছু রিউমার হবে, এগুলো আপনাকে শুনতে হবে, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট, কারণ আমি যেহেতু তার ফ্যামিলি একজন মেম্বার সেই হিসেবে জানি। তা আমি নাগরিকের কাছে এইটুকুই আবেদন করব, আগামীতে কারা আসবে এটা তো আমরা কম বেশি সবাই জানি। আর একটা জিনিস বললে হয়তো অবাক হয়ে যাবেন, আমার বয়স 60, আমি জিয়াউর রহমানের সময় খাল খানন প্রোগ্রামের মধ্যে আমি ছিলাম, দ্যাট মিনস আমি তখন স্কুলের স্টুডেন্ট। তা আমার কাছে মনে হয়েছে আগামীতে যারা আসবে তাদেরকেও কিন্তু আপনারা ক্রস চেকের মধ্যে রাখতে হবে। যে কোনো অন্যায় সে আপনি তার প্রতি সফট কর্নার হইতে পারেন, কিন্তু আপনাকে তুলে ধরতে হবে, এইটুকু আপনাদের কাছে আবেদন রইল। বাংলাদেশে যদি আপনারা ব্রাঞ্চ করেন, আমি মোস্ট ওয়েলকাম। একটা জিনিস মনে রাখতে হবে যে নাগরিক কিন্তু উঠে আসছে কিন্তু একটা কারণে, ওই সময় একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, অনেক সাংবাদিক, অনেক মিডিয়া তারা কিন্তু সত্য কথাটা জানতে পারে নাই, যেটা নাগরিক পেরেছে। নাগরিক পারার একটা কারণ হলো তাদের এখানে অনেক সোর্স ছিল বিভিন্ন জায়গাতে, ইভেন আমিও মাঝে মাঝে তাদের 2-1টা ইনফরমেশন পাঠাইছি যে দেশের পরিস্থিতি এইটা, অনেক সময় তারা দূরে। তো আমার কাছে মনে হয়েছে যে ওই ভ্যাকুয়ামটা তারা প্রপারলি কাজে লাগাইছে, এবং আগামীতে যদি তারা এখানে ব্রাঞ্চ করে, আই এম শিওর তারা যদি সত্যর পথে থাকে এবং ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ আমার কথা শোনার জন্য। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জনাব নাসিম ইমাম। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে জনাব মাইনুল হাসান সোহেল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি আর বিলম্ব না করে, আমি জানি আপনারা অনেকেই ক্ষুধার্ত হয়ে গেছেন, কারণ এত রাত হয়ে গিয়েছে, তো আমাদের ডিনার টাইম অনেকটা পারই হয়ে গিয়েছে, একটু ডিলেড ডিনার আমি বলতে পারি। তো আমি অনুরোধ করবো আসুন আমরা ডিনারে পার্টিসিপেট করি, আমরা ডিনার খাই। ডিনারের পরে আমাদের একটা সাংস্কৃতিক সন্ধ্যা আমরা করবো আজ। আমাদের সামনে পারফর্ম করবেন মাহাতিম সাকিব, তো আশা করি আপনারা সেটি উপভোগ করবেন। তো আসুন এ পর্যায়ে আমরা একটু ডিনার করি সবাই, তারপর আমরা মাহাতিম সাকিবের গান শুনবো।